এখন যেগুলো আলোচনা করব, ব্যাকরণ, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তনের কারণ, পরিবর্তনের বিভিন্ন রীতি, সন্ধি, তারপরে শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়। তারপরে আলোচনা করব বাংলা শব্দ ভাণ্ডার, শব্দ, পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, কারক ও অকারক সম্পর্ক, শ্রেণীবিভাগ, বিভক্তি, অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণীবিভাগ। তারপরে সমাস, সমাসের পরিভাষা ও তাদের ব্যাখ্যা, শ্রেণীবিভাগ, বাক্য, বাক্য নির্মাণের শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, উদ্দেশ্য, বিধেয় সম্পর্কে ধারণা, বিশেষ্যখণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, ক্রিয়াখণ্ড, বাক্যের গঠনগত অর্থগত শ্রেণীবিভাগ, বাক্যের রূপান্তর, গঠন ও অর্থ অনুযায়ী শ্রেণীবিভাগ, বাচ্য, বাচ্যের শ্রেণীবিভাগ ও বাচ্য পরিবর্তন। এইসব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটিতে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরপরেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আমার সেকেন্ড এসএলএসটি যে পরীক্ষাটি হতে চলেছে সেই পরীক্ষার প্রস্তুতির জন্য। শুরু করছি ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। প্রথমে দেখো, নিচের কোন ধ্বনিটি মৌলিক স্বর নয়? দীর্ঘই। মান্যচলিত বাংলায় হ্রস্বই, হ্রস্ব, এ, ও এই চারটি ধ্বনিকে বলা হয় অর্ধস্বর। রবি, এটি যার উচ্চারণ তা হলো প্লুতস্বর, অর্থাৎ টেনে টেনে বলা হচ্ছে। ঠিক আছে, স্বরধ্বনিকে যখন টেনে টেনে বলা হয়, হ্রস্বই বা হ্রস্বকে যখন টেনে টেনে বলা হয় শুরু করে, তখন তাকে প্লুতস্বর বলা হয়। নিম্ন স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা মুখের মধ্যে অবস্থান করে সর্বনিম্ন স্থানে। তারপরে নিচের কোন দুটি পশ্চাৎ স্বরধ্বনি? হ্রস্ব ও। যেসব স্বরধ্বনি উচ্চারণ করার সময় মুখ সবচেয়ে কম খোলা থাকে তাদের বলা হয় সংগৃহীত স্বরধ্বনি। এ এবং এ স্বরধ্বনি দুটি হলো সম্মুখ স্বরধ্বনি ও প্রসিত স্বরধ্বনি, অর্থাৎ ডি দাগের হবে উত্তর। ডি ও সি উভয় দুটো ঠিক। বাংলা ভাষায় একমাত্র কেন্দ্রীয় স্বরধ্বনি হলো কোনটি? আ। নিচের কোন স্বরধ্বনি দুটি যোগ করলে একটি স্বরধ্বনি হয় যার লিখিত রূপ বাংলা ভাষায় আছে? ও, উ। তারপরে হচ্ছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি? 7টি। ক, চ, ট, ত, প এগুলি হলো কি? ব্যঞ্জন ধ্বনি, বর্গের প্রথম ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি, অর্থাৎ সবগুলোই ঠিক না, 3টে কথাই এগুলোর পক্ষে প্রযোজ্য। নিচের কোন দুটি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে জিভের ডগা উপরের দাঁতের পাটিতে আঘাত করে? দ ও ধ। বাংলা ভাষায় কণ্ঠনালীয় ব্যঞ্জন হলো হ। কোন ব্যঞ্জনটিকে মূর্ধন্য ধ্বনি বলা হলেও তালুর সর্বোচ্চ স্থান বা মূর্ধা থেকে এটি উচ্চারিত হয় না? ড। উত্তর হবে ড। বাংলায় চ, ছ, বর্গীয় জ, ঝ, তালব্য স এই 5টি ধ্বনিকে তালব্য ব্যঞ্জন বলা হলেও এরা প্রকৃতপক্ষে স্নিগ্ধ তালব্য ব্যঞ্জন। নাসিক্য ধ্বনি ও মৌখিক ধ্বনি যে ধ্বনি দুটির ভাগ তা হলো ব্যঞ্জন ধ্বনি, স্পর্শ ধ্বনি, প্রবাহী ধ্বনি, অর্থাৎ উত্তর হবে সবগুলোই, অর্থাৎ 3টেই ঠিক। ঘোষ ধ্বনি বলা হয় বর্গের তৃতীয় চতুর্থকে। আর অঘোষ হচ্ছে আমরা জানি কি হবে? প্রথম আর দ্বিতীয়কে। তবে দেখো, বাংলা ভাষায় তালব্যস্ব ও দন্তেস্ব এই দুটি ধ্বনি হলো শীষ ধ্বনি। বর্গের দ্বিতীয় চতুর্থ ব্যঞ্জনকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। বাংলা ভাষায় তাড়িত ব্যঞ্জন দুটি হলো ডয়সুনহরে ও ডয়সুনহ। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনে সাহায্য করেছে? অন্য জাতির ভাষার প্রভাবে, ভৌগোলিক পরিবেশ ও জলবায়ুর প্রভাবে, বাকযন্ত্র, শ্রবণ যন্ত্রের ত্রুটির প্রভাবে, অর্থাৎ উপরে সবগুলো কারণেই ধ্বনি পরিবর্তন হয়। পদ্ম থেকে পদ্ম এই ধ্বনির পরিবর্তনটি ঘটেছে কেন? কারণ সন্নিহিত ধ্বনি প্রভাবে, অর্থাৎ দ পরের মটাকে দয়ে পরিণত করেছে। বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনের সূত্রগুলি প্রধানত 4টি ধারায় বিভক্ত। বিপ্রকর্ষ হল নিচের ধ্বনি পরিবর্তনের সমার্থক মধ্য স্বরাগম। বিপ্রকর্ষের আরেকটা নাম আছে। আস্তাবল শব্দটি ধ্বনির আগমজনিত পরিবর্তনের ফল। নিচের কোন শব্দটি ধ্বনির আগমজাত পরিবর্তনের ফল নয়? সরষে। তারপর হচ্ছে নিচের কোনটি ভুল? ভাত থেকে ভাত,
এটা হবে না, এটা ভুল। বাকি সব ঠিক আছে। পুস্তক থেকে পুস্তি, তারপরে হচ্ছে পেচক থেকে পেঞ্চক, এগুলো। ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। শব্দের যতটুকু অংশ একবারে ঝুঁকে উচ্চারিত হয় তাকে অক্ষর বলা হয়। কোনো ভাষায় যতগুলি বর্ণ ব্যবহার করা হয় তার সমষ্টি হলো বর্ণমালা। স্বরধ্বনিগুলির মধ্যে কণ্ঠস্বর হলো অ, আ। যদু, এখানে স্বরধ্বনিকে টেনে দীর্ঘ করে উচ্চারণ করাকে একে প্রত্যস্বর বলা হচ্ছে। যৌগিক স্বরের উদাহরণ হলো ঔ। আরো একটা আছে ওই, যেহেতু এখানে অপশানে ও আছে তাই ওটাকে বলা হয়। অনুনাসিক স্বর উচ্চারণের সময় বাতাস নির্গত হয় নাক দিয়ে। কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়? একটি নাম শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়। নিচের কোনটি ক্রিয়া অনুসর্গ নয়? কাছে। দন্ত ব্যঞ্জনের উদাহরণ হচ্ছে ত, থ, দ। বর্গের পঞ্চম বর্ণগুলি হলো নাসিক ব্যঞ্জন। অল্পপ্রাণ ধ্বনির সঙ্গে কোন ধ্বনি যোগ করলে মহাপ্রাণ ধ্বনি সৃষ্টি হয়? ভ। অভিনিহিত লিপিতে শব্দ মধ্যস্থ হ্রস্বইকার বা হ্রস্বকার উচ্চারিত হয় সংশ্লিষ্ট ব্যঞ্জনের পূর্বে। এরপরে উনান থেকে উনু, এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতিটি অনুসৃত হয়েছে সেটি হলো স্বরসঙ্গতি। এদের মধ্যে স্বরভক্তি বা বিপ্লবস্যের উদাহরণ হলো মূর্তি থেকে মূলতি। তারপরে অতসি থেকে তিসি, এখানে লক্ষ্য করা গেছে স্বরলোপ ঘটেছে, অর্থাৎ কটা নেই। মধ্য স্বরলোপের উদাহরণ হচ্ছে গা মোছা থেকে গামছা, অর্থাৎ ওটা মাঝে ছিল সেটা নেই, তাই মধ্য স্বরলোপ ঘটেছে। এরপর আসছে সন্ধি। বাংলা ভাষায় প্রচলিত সন্ধি কয় প্রকার? 3 প্রকার। ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। জীবযুক্ত মৃত, জীবন মৃত, এখানে ঘটেছে ব্যঞ্জন সন্ধি। জলাতঙ্ক শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয় জলযুক্ত আতঙ্ক। ব্যঞ্জন সন্ধির একটি দৃষ্টান্ত হলো ষটযুক্ত যন্ত্র, ষড়যন্ত্র। অভিযুক্ত ইপসা, অভিপ্সা, এখানে ঘটেছে স্বরসন্ধি। বিসর্গ সন্ধির একটি দৃষ্টান্ত হলো মন যুক্ত তত্ত্ব, মনস্তত্ত্ব। সে যুক্ত অন, সন্ধিবদ্ধ করলে হয় শয়ন। রিকারের পরে রি ভিন্ন স্বরবর্ণ থাকলে রি স্থানে কি হয়? র। দুর্বদ্ধ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয় দুঃ যুক্ত বদ্ধ। শিরচ্ছেদ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয় শির যুক্ত ছেদ। ইতস্তত শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয় ইত যুক্ত তত। অক্ষৌহিনী শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয় অক্ষ যুক্ত উহিনী। সদ্ভাব শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয় সদ্যুক্ত ভাব। বাগীশ্বরী শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয় বাক যুক্ত ঈশ্বরী। হৃৎস্পন্দন শব্দটির সন্ধি করলে হয় হৃদ যুক্ত স্পন্দন। ওকার কিংবা আকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে হয় দীর্ঘকার। বাগময় শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয় বাক যুক্ত ময়। মার্তযুক্ত অণ্ড, সন্ধিবদ্ধ রূপ হলো মার্তণ্ড। বিপদযুক্ত জনক, সন্ধিবদ্ধ রূপ হলে হয় বিপজ্জনক। এমতযুক্ত অবস্থায়, এর সন্ধিবদ্ধ রূপ হলো এমত অবস্থায়। তার যুক্ত জন্যে, তার জন্য, এখানে ঘটেছে বাংলা ব্যঞ্জন সন্ধি। খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধির একটি দৃষ্টান্ত হলো নাচ যুক্ত জামাই, নাচ জামাই। খাঁটি বাংলা স্বরস সন্ধির একটি দৃষ্টান্ত হলো অর্ধযুক্ত এক, অর্ধেক। সন্ধি শব্দের অর্থ হলো পাশাপাশি ড্যাশ মিলন, দুটি ধ্বনির মিলন। পিতৃযুক্ত অনুমতি, সন্ধিবদ্ধ রূপ হলো পিতৃনুমতি। খাঁটি বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধি হয় বঙ্গযুক্ত আল, শব্দগুলির সন্ধি করলে হয় বঙ্গাল। উদ্যুক্ত সব, বাংলা সন্ধি করলে হয় উৎসব। পূর্বপদের শেষে অবস্থিত চ স্থানে দন্তেশ্ব হয় তালব্যস্য, মূর্ধন্যস্ব, দন্তেশ্ব পরে থাকলে। বাংলা সন্ধিতে সংস্কৃত সন্ধির অনুকরণ পাই ঝুলন উৎসব শব্দে। যাচ্ছে তাই শব্দটি বিচ্ছেদ করলে হয় পরের স্বর লুপ্ত হবে। দন্তস্বই থ কিংবা দন্তস্বই প পরে থাকলে পূর্বপদের শেষে অবস্থিত বিসর্গ এদের কোনোটাই নয়, অর্থাৎ পরের সন্ধির সঙ্গে যুক্ত হয় না। লোপ পায়, আগের সন্ধির সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ 3টে অপশন কোনোটাই হবে না। ব্যঞ্জন সন্ধি বলা হয় স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে বিসর্গের সন্ধিকে। বৃহস্পতি হলো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। দিকযুক্ত নাক, বিচ্ছেদটি সন্ধি করলে হবে দিগনাক। পূর্ববর্ণে স্বরবর্ণ ও পরবর্ণে ছ থাকলে ছ স্থানে হয় ছয় ছ। সীমান্ত সন্ধিটি হলো নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি।
অ কিংবা আকারের পরে রি থাকলে হয় অর। রথীন্দ্র শব্দটি বিচ্ছেদ করলে পাওয়া যায় রথিযুক্ত ইন্দ্র। শশাঙ্ক শব্দটি বিচ্ছেদ করলে হয় শস্যযুক্ত অঙ্ক। স্বরসন্ধি হলো স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন। বাংলা সন্ধি ও সংস্কৃত সন্ধির পরিবর্তন রীতি একই ধরনের হয়, অর্থাৎ এখানে যে তিনটে অপশন আছে কোনোটাই নয়। বাংলা সন্ধির উচ্চারণ সংস্কৃত সন্ধির উচ্চারণ পৃথক, বাংলা শব্দের ও সংস্কৃত শব্দের উচ্চারণ তফাৎ, বাংলা বাক্য ও সংস্কৃত বাক্যের মধ্যে পার্থক্য, অর্থাৎ এখানে তিনটেই হবে না। এরপরে আসছে শব্দ গঠন। যেসব ধ্বনি বা ধ্বনিগুচ্ছ নাম শব্দের আগে সংযুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাদের বলা হয় উপসর্গ। বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলিকে মোট কটি ভাগে ভাগ করে? তিনটি। ট, পরা এই দুটি হলো সংস্কৃত উপসর্গ। দি, সু এই দুটি হলো বিদেশি উপসর্গ। আমজনতা শব্দের আম হলো একটি বিদেশি উপসর্গ। নিচের কোন শব্দটি বিদেশি উপসর্গ যোগে উৎপন্ন? খোঁজ গল্প। নিচের কোন শব্দে সংস্কৃত উপসর্গের যোগ নেই? নিখাত। বদহজম শব্দের বদ উপসর্গটি ব্যবহৃত হয়েছে মন্দ অর্থে। নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়? একটি নাম শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়। ধাতু সম্পর্কে নিচের কোন বৈশিষ্ট্যটি ঠিক নয়? ধাতুকে বিশ্লেষণ করলে বিভক্তি বা প্রত্যয় পাওয়া যায়। ব্যাকরণ দিক থেকে নিচের কোন মন্তব্যটি ঠিক? প্রত্যয় হলো ধ্বনি বা ধ্বনির সমষ্টি। নতুন শব্দ গঠনে প্রত্যয়ের বিশেষ ভূমিকা আছে। ধাতু বা শব্দের পরে প্রত্যয় যুক্ত হয়, অর্থাৎ এই তিনটে অপশনই ঠিক, উপরে সবগুলোই ঠিক। বৈমাত্রীয় শব্দের প্রকৃতি প্রত্যয় হলো বিমাতা যুক্ত এ, বৈমাত্রী। নিচের কোন বক্তব্যটি অনুসর্গ সম্পর্কে সত্য নয়? অনুসর্গ শব্দের আগে বা পরে সংযুক্তভাবে বসে, এটি সম্পূর্ণ ভুল। নিচের কোনটি ক্রিয়া অনুসর্গ নয়? কাছে। নিচের কোনটি নাম অনুসর্গ নয়? দিয়ে। নিচের কোনটি অনুসর্গের বৈশিষ্ট্য? স্বতন্ত্র প্রয়োগ আছে, অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ আছে। লভ্য শব্দের উৎপত্তি হলো লভ যুক্ত জ। এবার আলোচনা করব ধাতুর অর্থান্তর সাধনের দ্বারা নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় উপসর্গ। বাংলায় অনুসর্গ ক প্রকার? দুই প্রকার। উৎপত্তি ও প্রকৃতি অনুসারে ধাতুকে কটি ভাগে ভাগ করা যায়? তিনটি। পরা হলো একটি শান্ত ধাতু। বিরোধ বোঝাতে কোন উপসর্গ ব্যবহার করা হয়? প্রতি। একটি তদ্ভব অনুসর্গ হলো আগে, একটি ক্রিয়া অনুসর্গ হলো দিয়ে। নিচের কোনটি বিদেশি অনুসর্গ? সেটা হচ্ছে বদলে। শব্দগুলির মধ্যে কোনটি নাম ধাতুযুক্ত তা চিহ্নিত করা? হাতিয়েছেন। তারপরে হচ্ছে 7-এর দাগের হচ্ছে বসাবে, আর 28-এর দাগের হচ্ছে সাজানো। তারপর দেখো নিচের কোনগুলিতে কোন অর্থে উপসর্গ যুক্ত হয়েছে? অবাঙালি না বা মন্দ অর্থে, সুরাহা ভালো অর্থে, নিমরাজি অর্ধ বা প্রায় অর্থে, বেআইনি নয় অর্থে, প্রতিমূর্তি সাদৃশ্য অর্থে, উপকণ্ঠ সামীপ্য অর্থে, সামনে কাছাকাছি, আমরণ পর্যন্ত অর্থে, বিয়োগ বৈপরীত্য অর্থে। প্রত্যয়কে ভাগ করা যায় দুটি ভাগে। কৃত প্রত্যয় হলো ধাতুর সঙ্গে প্রত্যয়ের যোগ। ক্রিয়াবাচক বিশেষ্যপদ গঠিত হয় অন প্রত্যয়ের দ্বারা। দক্ষতা বোঝানো হয় ইয়ে প্রত্যয়ের সাহায্যে। ভাব বা আদর বোঝাতে ব্যবহার করা হয় আই প্রত্যয়। আচরণ বোঝাতে যে প্রত্যয় ব্যবহার করা হয় তা হলো আলি প্রত্যয়। স্বভাব বোঝাতে ব্যবহার করা হয় উক প্রত্যয়। পারা প্রত্যয় ব্যবহার করা হয় সাদৃশ্য অর্থে। আনা প্রত্যয় ব্যবহৃত হয় কাজ বা ভাব অর্থে। দক্ষ বা নিপুণ বোঝাতে যে প্রত্যয় ব্যবহার করা হয় তা হলো বাচ প্রত্যয়। বিদেশি তদ্ধিত প্রত্যয় এসেছে অন্য ভাষা থেকে। আনাগত, দার ইত্যাদি প্রত্যয়গুলি বিদেশি তদ্ধিত প্রত্যয়। উপযুক্ত অর্থে প্রয়োগ হয় সই প্রত্যয়। বাতিদান শব্দের সঙ্গে যুক্ত হয় দান প্রত্যয়। ডাঙ্গা শব্দের সঙ্গে যুক্ত হয় বাচ প্রত্যয়। জাতি বোঝাতে ব্যবহৃত হয় দীর্ঘই প্রত্যয়। উচিত বোঝাতে যে প্রত্যয়টি ব্যবহৃত হয় তব্য। শত্রী প্রত্যয়ে ধাতুর সঙ্গে যুক্ত হয় অত। হয়তো উক্ত প্রত্যয়ে ধাতুর শেষে যুক্ত হয় ত, দন্তেম ইত, অর্থাৎ সবগুলোই ঠিক। ক্রিয়ার ভাব বোঝাতে ব্যবহৃত হয় যে প্রত্যয় হয়তো। স্বভাব বা বৈশিষ্ট্য অর্থে যে প্রত্যয় ব্যবহৃত হয় স্মৃতি।
আলু প্রত্যয়টির ব্যবহার স্বভাব অর্থে। সন প্রত্যয়টি যুক্ত হয় ইচ্ছা অর্থে। ঘং প্রত্যয় ধাতুর উপরে যুক্ত হয় অ। ধাতুর উত্তরে জ যুক্ত হয় যে প্রত্যয়। ন্যাত যৎ ক্যাপ সবগুলিতেই। সজ্জা শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। সি যুক্ত ক্যাপ যুক্ত আ। রুদ্যমান শব্দটির ব্যুৎপত্তি হলো রুদ যুক্ত জং যুক্ত সমাজ। উক্তি শব্দটির ব্যুৎপত্তি হলো বজ যুক্ত ক্তি। উদ্ভিদ শব্দটির ব্যুৎপত্তি হলো উদ যুক্ত ভিত যুক্ত কিত। চিকিৎসা শব্দটির ব্যুৎপত্তি হলো ক্রি যুক্ত সন যুক্ত অ যুক্ত আ। স্ন প্রত্যয়টি ব্যবহৃত হয় অপত্য অর্থে, ভক্ত বা উপাসক অর্থে, বিষয় জ্ঞান সম্পন্ন অর্থে, অর্থাৎ সবগুলোই ঠিক। রচয়িতা দক্ষতা, পাণ্ডিত্য, জীবিকার সম্বন্ধ, ব্যক্তি, স্বার্থ ইত্যাদি অর্থে যে প্রত্যয় ব্যবহার হয়। স্নেহ। আছে অর্থে নিচের কোন প্রত্যয়টি ব্যবহার হয়। ইলো। কোন বাংলা প্রত্যয় ধাতুর শেষে যুক্ত হয়ে কোনো ঘটনার ঘটমানতা বোঝায়। অন্ত প্রত্যয়। শ্রোতা শব্দের ব্যুৎপত্তি শ্রু যুক্ত ত্রিচ। যে সংস্কৃত প্রত্যয় থেকে বাংলায় মান প্রত্যয়টি এসেছে। সামস প্রত্যয়। নাম শব্দের উত্তরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়ান্ত শব্দ। ব্যাকরণগত দিক থেকে কোন মন্তব্যটি ঠিক। প্রত্যয় হলো ধ্বনি বা ধ্বনির সমষ্টি। নতুন শব্দ গঠনে প্রত্যয়ের ভূমিকা আছে। ধাতু বা শব্দের পরে প্রত্যয় যুক্ত হয়, অর্থাৎ উপরের সবগুলোই সঠিক। বৈমাত্রিক শব্দের ব্যুৎপত্তি হলো দ্বিমাত্রা যুক্ত এ। বাংলা অন প্রত্যয় দিয়ে গঠিত হয় ক্রিয়াবাচক বিশেষ্য। সমাসবদ্ধ পদের শেষে বাংলা অ প্রত্যয় যুক্ত হয়, এরকম একটি উদাহরণ হলো হতভাগা। গাড়ি যুক্ত ওয়ান, গাড়োয়ান। এখানে ওয়ান হলো একটি বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশ বাদ শব্দে প্রত্যয়টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। অভ্যস্ত বা দক্ষ অর্থে। সৎ শব্দটির ব্যুৎপত্তি হলো অস যুক্ত শত্রু। ঘাস শব্দটির ব্যুৎপত্তি হলো অদ যুক্ত অ। যে প্রত্যয় যোগ করলে মূল শব্দ আয় প্রত্যয়ান্ত শব্দের অর্থ একই থাকে তাকে বলা হয় সার্থিক প্রত্যয়। সার্থিক প্রত্যয়ের একটি উদাহরণ হলো দুষ্ট যুক্ত উ, দুষ্টু। চিহ্ন শব্দটিতে ব্যবহৃত মূল প্রত্যয়টি হলো কয়ত। ভিত্তি হলো বিভক্তি যে পদের সঙ্গে যুক্ত হয়। প্রকৃতি হলো মৌলিক ভাব প্রদান করা অবিভাজ্য পদ বা পদ্যাংশ। এরপরে আছে বাংলা শব্দ ভাণ্ডার। অর্ধ তৎসম শব্দ অন্য কি নামে প্রচলিত। ভগ্ন তৎসম। অর্ধ তৎসম শব্দ তৈরি হয় শিক্ষার অভাব, শুদ্ধ উচ্চারণ সম্পর্কে ধারণা না থাকা, আলস্য, অর্থাৎ উপরে সবগুলোই ঠিক। তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের মিল কোথায়। দুটিরই মূল সংস্কৃত ভাষা। বাংলায় যেসব দেশি শব্দ প্রচলিত আছে সেগুলি হলো দ্রাবিড় মূল, অস্ট্রিক মূল, অজ্ঞাত মূল, অর্থাৎ উপরে সবগুলোই ঠিক। বাংলায় আগন্তুক শব্দগুলিকে কটি শ্রেণীতে ভাগ করা যায়। তিনটি। আগন্তুক শব্দগুলিকে যে কটি ভাগে ভাগ করা যায় সেগুলো হলো দেশি, বিদেশি ও প্রাদেশিক। বাংলা ভাষায় নবগঠিত শব্দ হলো মিশ্র ও অনুদিত শব্দ। নিচের কোনটি সংকর বা মিশ্র শব্দের উদাহরণ। লাঠিচার্জ। আইন শব্দটি একটি আরবি শব্দ। আলাপ শব্দটি যে ভাষা থেকে এসছে, ফার্সি। কাঁচি শব্দটি একটি তুর্কি শব্দ। আলকাতরা শব্দটি একটি পর্তুগিজ শব্দ। হরতাল হলো একটি গুজরাটি শব্দ। কেতাব শব্দটি হলো আরবি শব্দ। আরাম শব্দটির উৎস হলো ফার্সি। কুপন শব্দটি এসছে যেখান থেকে, ফার্সি। আস্তাবল হলো একটি ইংরেজি শব্দ। কেষ্ট একটি অর্ধ তৎসম শব্দ। ওঝা হলো একটি তদ্ভব শব্দ। মকদ্দমা শব্দটি হলো আরবি শব্দ। রেস্তোরাঁ শব্দটি ফরাসি শব্দ। অর্থম শব্দটি হচ্ছে ওলন্দাজ শব্দ। কনুই একটি তদ্ভব শব্দ। এর মূল সংস্কৃত শব্দটি হল কফেনিকা। পুরোহিতগিরি। এই সংকর শব্দটিকে ভাঙলে পাওয়া যায় তৎসম যুক্ত বিদেশি প্রত্যয়। হাতঘড়ি কি জাতীয় শব্দ উদাহরণ। অনুদিত শব্দ। ঢেঁড়স কি জাতীয় শব্দ। দেশি শব্দ। চিংড়ি এই দেশি শব্দটি হলো অস্ট্রিক মূল শব্দ থেকে এসেছে। নিম্নলিখিত কোন শব্দটি দেশি শব্দ নয়। পেঁপে। আলপিন শব্দটি একটি পর্তুগিজ শব্দ। মাছ হলো একটি তদ্ভব শব্দ। বিদেশি শব্দ বাংলা ভাষায় আসার প্রাথমিক কারণ হলো বিদেশি শাসক ও বণিকদের আগমন। কভারেজ শব্দটি অর্ধ তৎসম শব্দ। নিচের কোন শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। দাম। চা শব্দটি একটি চীনা শব্দ। লুঙ্গি শব্দটি উৎসগতভাবে হলো বৈদিক শব্দ। চাবি শব্দটি একটি পর্তুগিজ শব্দ। দারোগা শব্দটি একটি তুর্কি শব্দ। গিনি শব্দটি হলো একটি অর্ধ তৎসম শব্দ। বাংলা শব্দ ভাণ্ডারে কোন বিদেশি শব্দ থেকে বেশি
বেশি আছে, বেশি শব্দ আছে, ফার্সি। দেশলাই একটি তদ্ভব শব্দ। এবার যেটা আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা শব্দ ভাণ্ডারের কিছু তৎসম শব্দ, সেগুলো হচ্ছে বালিকা, প্রলাপ, সৃষ্টি, প্রলয়, জগৎ, প্রভাত, নীরব, প্রতীক্ষা, খাদ্য, সমীর, ঐশ্বর্য, দ্বিপ্রহর, ব্রাহ্মণ, প্রতিজ্ঞা, বৃক্ষ, শ্রদ্ধা, হৃদয়, পূজা, প্রত্যহ, সৃষ্ট, লতা, আশ্রম, পরীক্ষা, সংগ্রাম, স্রোত, করুণ, স্থির, নিদ্রা, পরিহাস, প্রার্থনা, নয়ন, জননী, সার্থক, সৌন্দর্য, ব্যক্তি, প্রান্তর, আলোয়, ললাট, উচ্চারণ, অঙ্গীকার, নির্বোধ, ভবন, সংগ্রাম, কবিত্ব, মহাশয়, স্তাবক, বিধি, দেব, স্বর্গ, হৃদয়, জিজ্ঞাসা, উজ্জ্বল, দৈত্য, সন্তান, প্রগতি, সিন্ধু, উপস্থিতি, কীট, দৃশ্য, উৎস, উপসংহার, নিঃশব্দ, নিশীথ, দৈন্য, সভ্যতা, বৈজ্ঞানিক, তিমির, রীতি, শস্য, নিরপেক্ষ, উগ্র, বিসর্জন, উন্নয়ন, সন্ধ্যা, অস্তিত্ব, আশা, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা নয়, আশঙ্কা, উৎপাদন, জ্যোৎস্না, রহস্য, পুরাতন, শীত, মন্দির, কৌতূহল, দৈহিক, নূতন, কর্তব্য, অপমান, দৃষ্টি, আহত, নিন্দা, গবেষণা, তরুণ, আশ্চর্য, প্রাণ, স্থান, সতর্ক, জীবন, অরণ্য, নির্ভর। এছাড়া মোচ্ছব, তেষ্টা, পুরুত, নেমন্তন্ন, কুৎসিত, ঘেন্না, শিগগির, দেশপতি, চিত্তির, অনাসৃষ্টি। এরপরে আসবো কিছু উল্লেখযোগ্য তদ্ভব শব্দ। তাহলে আগেরটা ছিল কি তৎসম, মানে সংস্কৃত শব্দ থেকে সরাসরি এসেছে, আর হচ্ছে তদ্ভব। আলতা, লাচ, বাঁশ, পাহাড়, সিঁড়ি, গামছা, রূপো, আমরা, কাঠ, নিচ, বাড়ি, কেউ, রোদ, ভাই, উপোস, মরা, মিষ্টি, মা, ছেলে, দুই, কাপড়, বাঁদর, দরজা, ঘর, হাতি, আঁচ, বুক, পশু, জুতা, আগুন, তামা, পরাণ, পাথর, দাড়ি, সোনা, বন, শাড়ি, মাঠ, ছাতা, আলগা, দেউটি, চিল, মাটি, মাঝি, পাতা, গাং, মাছি, হাট, মাছ, গাঁ, পাখি, পাঁচ, ষাঁড়, নোনা, জেঠা, উধাও, কাচ, গাছ, ধান, বিষ, ভাত, গাই, গা, হাত, বছর, কান, জোয়ার, মুঠো, আদর, ষোলো, গাধা, ফাঁকি, চাঁদ, ঘনে, ফুট। এরপরে যেটা আলোচনা করব, কর্ম, এটা হচ্ছে অর্থ তৎসম। কর্ম, প্রাশ্চিত্তির, 70, গিন্নি, কভারেজ, কেষ্ট, প্রীতি, ভাদ্র, ছিদাম, পুত্তুর, রৌদ্দুর, পিদ্দিম, ছেদ্রা, পেন্নাম, বড্ড, রাত্রির দুঃখিনী, ছেড়াদ্দ, মৃত্যুর, ছিরি, গেরাম, প্রীতিপালন, জোছনা, কীর্তন, বষ্টমী। এরপরে আসছি বাংলা শব্দভাণ্ডারের কিছু উল্লেখযোগ্য দেশি শব্দ। ঢেঁকি, বাদার, কুটুম, ঝোল, চিংড়ি, মাছ, ভিড়, ঘুঁটে, ঢাক, হাত, ঘাট, ভাঁটা, চাটাই, উচ্ছে, ঝোলা, বাপু, দাওয়া, ঝাঁটা, ডাব, ঢং, ছড়া, খড়, এঁড়ে, পাঁঠা, কুকুর, ডিঙা, ঢের, লাঠি, মুড়ি, দরমা, ভেলা, গতর, কুলো, চাঙ্গা, ঢিল। এবার কিছু বিদেশি শব্দ। আরবি থেকে এসছে আইন, আক্কেল, কেচ্ছা, কানুন, খুন, কেতাব, খেতাব, বিদায়, আয়েস, আতর, তাজ্জব, দফা, জিলা, খাসি, হুকা, ফেরার, বদল, মুন্সি, মুনাফা, হেফাজত, মকদ্দমা, হাকিম, ফৌজ, খানসামা। ফার্সি থেকে এসছে অন্দর, আওয়াজ, আন্দাজ, আপোস, আওয়াজ, আমদানি, আয়না, আরাম, আস্তানা, আইন, আস্তিন, উস্তাদ, কামান, কামাই, কারখানা, কারসাজি, খানা, খামোকা, খোদা, খারপোশ, গরম, গদ্দা। তুর্কি থেকে এসছে কলকা, কাঁচি, কাবু, পুলি, কানাত, কোরমা, চকমকি, চিক, তকমা, তোপ, দারোগা, বারুদ, লেবান। ইংরেজি থেকে এসছে অফিস, অক্সিজেন, আস্তাবল, এজেন্ট, কংগ্রেস, কনস্টেবল, কমা, কর্ক, কেক, কেটলি, কেয়ার, কোম্পানি, ক্লাব, ক্লাস, চেক, চেন, চেয়ার, জাঁদরের, জেল, জেলি, টাই, টিকিট, ট্রেন। পর্তুগিজ থেকে এসছে আচার, আতা, আনারস, আলকাত্রা, আলপিন, ইস্তিরি, ইস্পাত, কপি, ক্যানেস্তারা, কাবাব, কামরা, কেদারা, গামলা, গুদাম, চাবি, জানালা, চৌকা, তামাক, নিলাম, পিপা, পিস্তল, পেঁপে। ওলন্দাজ থেকে এসছে হর্তন, লুইটন, ইস্কাপন, তুরুপ, স্কুপন। ফরাসি থেকে কার্তুজ, কুপন, বুর্জোয়া, মাদাম, রেস্তোরাঁ, রেনেসাঁস, এলিট, আঁতাত। জার্মান থেকে এসছে নাৎসি, কিন্ডারগার্টেন। গ্রিক থেকে এসছে দাম, সুড়ঙ্গ, সিমুন। জাপানি থেকে এসছে জুজুৎসু, টাইফুন, রিক্সা, হানাকিরি।
হারাকিরি, হাসনোহানা, চীনা থেকে এসে চা, চিনি, লিচু। এরপরে আসছে কিছু প্রাদেশিক শব্দ, অর্থাৎ আমাদের ভারতবর্ষেরই বিভিন্ন রাজ্য থেকে। যেমন হিন্দি, আলাল, ওয়াদা, ওয়ালা, স্টক, চড়াই, উতরাই, কচুরি, কাহিনী, কেয়াবাত, কিষান, খান, জওয়ান, ঝান্ডা, খানা, চালু, চাহিদা, ডেরা, ডিমা, মজদুর, রুটি, লুচি, মোকাবেলা, লাগাতার, জাহাজ, হাওয়া, হাওয়াই, ঝাড়ু, লোটা, তাঁবু, চামেলি, বর্ষাতি, গুন্ডা, জঞ্জাল। গুজরাটি থেকে এসছে গরবা, হরতাল, তকলি। মারাঠি থেকে এসছে চৌথ, বর্গি, পেশোয়া, চামচা। তামিল থেকে এসছে চুরুট, চট্টি, চেট্টি, চেট্টি, পিলে, ছেলে পিলে অর্থ থেকে। তেলেগু, প্যান্ডেল, পাঞ্জাবি, শিখ, ভাংরা। এবার কিছু আসছে সংকর শব্দ, অর্থাৎ ইংরেজি সাথে বাংলা যুক্ত হয়। স্কুল ঘর, মাস্টারমশাই, হাত গেরস্ত, চকখড়ি, হেড কেরানি, হেড পণ্ডিত। হিন্দির সঙ্গে ইংরেজি, লাঠিচার্জ। পর্তুগিজ সঙ্গে হিন্দি, পাউরুটি। আরবি ফার্সির সঙ্গে বাংলা। কাগজপত্র, বেনিয়ম, হিসাবপত্র, হিসাবরক্ষক, আইনগত। আরবি ফার্সি বিদেশি শব্দ থেকে উকিল, ব্যারিস্টার, কাগজ, পেন্সিল, সিলমোহর। বাংলা ও আরবি ফার্সি, কালি কলম, ধন দৌলত, জন্তু জানোয়ার, লজ্জা শরম, লকল, লকল শকর। বিদেশি শব্দের সঙ্গে বাংলা প্রত্যয়, মাস্টারি, শহুরে, খেয়ালি, গোলাপি, সাগরেদি। বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত প্রত্যয়, আমিত্ব, কাঁকরময়, রানিত্ব। বিদেশি শব্দের সঙ্গে তৎসম প্রত্যয়, ইংল্যান্ডীয়, ইতালীয়, নাবালকত্ব, এজেন্টগণ, খ্রিস্টীয়। তৎসম শব্দের সঙ্গে বিদেশি প্রত্যয়, দাতাগিরি, পণ্ডিতগিরি, পুরোহিতগিরি, প্রমাণসই, নকলনবিশ, ধূপদানি। এবারে আসছে শব্দ ও পদ। ব্যাকরণে ধাতু হলো ক্রিয়াপদের মূল। মৌলিক ধাতুর অন্য নাম হলো সিদ্ধ ধাতু। সিদ্ধ ধাতু হলো একদল ধাতু। নিচের কোন মৌলিক ধাতুটি সংস্কৃত থেকে ঋণ হিসেবে গৃহীত হয়েছে? কীর্ত একটি মৌলিক ধাতুর নাম যেটি সংস্কৃত ধাতু থেকে সৃষ্টি হয়েছে। দে একটি দেশি বাংলা মৌলিক ধাতু হলো আঁচ। কোনো সিদ্ধ ধাতু থেকে সাধিত ধাতু তৈরি করতে গেলে সিদ্ধ ধাতুটির সঙ্গে যা যুক্ত করতে হয় প্রত্যয়। সাধিত ধাতুকে কটি ভাগে ভাগ করা যায়? দুটি। প্রযোজক এবং ধনাত্মক ধাতু ছাড়া সাধিত ধাতুর আরেকটি প্রকার হলো নাম ধাতু। সাধিত ধাতু হলো বহুদল ধাতু। যে ধাতুর কর্তা নিজে কর্ম সম্পাদন না করে অন্যকে দিয়ে তা সম্পাদিত করা তাকে বলা হয় প্রযোজক ধাতু। যেসব পদের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নাম ধাতু গড়ে ওঠে তাকে বিশেষ্য বিশেষণ বলে। যৌগিক ধাতু যখন গঠিত হয় তাতে সিদ্ধ বা মৌলিক ধাতুর সঙ্গে যুক্ত হয় আরও একটি সিদ্ধ ধাতু। শব্দের যে অংশকে ভাঙলে তার মধ্যে আর কোনো ভাববোধক ধ্বনি থাকে না তাকে বলা হয় প্রকৃতি। ধাতুর অন্য নাম হলো ক্রিয়া প্রকৃতি। ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় ধাত্ববয় প্রত্যয়। নিচের শব্দগুলির মধ্যে কোনটি নাম ধাতু যুক্ত? হাতিয়েছেন। যৌগিক ধাতু সমাপিকা ক্রিয়ার ঠিক আগে যে অসমাপিকা ক্রিয়াটি যুক্ত থাকে সেটি হলো ইয়া এবং ইতে বিভক্তিযুক্ত। প্রযোজক ধাতু নির্মাণে মৌলিক ধাতুর সঙ্গে যুক্ত হয় আ প্রত্যয়। যে পদটি ছাড়া বাক্য গঠন সম্ভব হয় না। ক্রিয়া ক্রিয়াপদের অবস্থান বাক্যের বিধেয় অংশে। বাক্যে ক্রিয়াপদের রূপের পরিবর্তন ঘটে অর্থাৎ পুরুষ অনুযায়ী। ধাতুকে ক্রিয়াপদে রূপান্তরিত করে ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি কয় প্রকারের হয়? দুই প্রকার। যাহারা তোমার বিষাইছে বায়ু, এখানে বিষাইছে হলো নাম ধাতুজ ক্রিয়া। মিশ্র ক্রিয়া হলো যৌগিক ক্রিয়া। সংযোজক মূলক ক্রিয়ার প্রথম অংশে থাকে নামপদ ও ধনাত্মক শব্দ। অবস্থানগতভাবে ক্রিয়াকে কটি ভাগে ভাগ করা যায়? দুটি। সমাপিকা ক্রিয়াকে অন্য যে নামে ডাকা হয় বিধেয় ক্রিয়া। বাক্যের গঠন ও অর্থের পূর্ণতার জন্য দরকার সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া ক প্রকার? চার প্রকার। অসমাপিকা ক্রিয়া চারটি প্রকার। আ, ইয়া এবং ইতে অন্ত অসমাপিকা ক্রিয়া ছাড়া আর যেটি আছে ইলে অন্ত অসমাপিকা ক্রিয়া। যৌগিক ক্রিয়ার প্রথম অংশটি অসমাপিকা ক্রিয়া, একে বলা হয় মুখ্য অংশ। যৌগিক ক্রিয়ায় যে দুটি ক্রিয়া থাকে তাদের মধ্যে মুখ্য ক্রিয়া অর্থাৎ অসমাপিকা ক্রিয়া অপরিবর্তনশীল। অন্বয়গতভাবে ক্রিয়াকে কটি ভাগে ভাগ করা যায়? দুটি। সুজিত অমিতকে ছবিটা দেখালো। অন্বয়গতভাবে ক্রিয়াটি কোন প্রকার? দ্বিকর্ম। অসম্পূর্ণ ক্রিয়ার অন্য নাম কি? অসমাপিকা ক্রিয়া। পঙ্গু ক্রিয়ার বৈশিষ্ট্য হলো পঙ্গু ক্রিয়ার সাহায্যে ক্রিয়ার সর্বকালের রূপ প্রকাশ করা যায় না। ক্রিয়ার প্রকার ক প্রকার? চার প্রকার। অতীতকালে নিয়মিত ঘটত বোঝাতে
ক্রিয়ার যে কাল রূপ তাকে বলা হয় নিত্যবৃত্ত অতীত। যে ক্রিয়ার কাজ কিছুকাল আগে শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রভাব এখনো শেষ হয়নি, তার কালরূপকে বলা হয় প্রাগঠিত বর্তমান। প্রাগঠিত ভবিষ্যতের কালরূপের অন্য নাম হলো সন্দিগ্ধ অতীত। শব্দ যখন শব্দ বিভক্তি যুক্ত হয়ে বসে তখন তাকে বলা হয় নামপদ। ধাতু যখন ধাতু বিভক্তি যুক্ত হয়ে বসে তখন তাকে বলা হয় ক্রিয়াপদ। সুকুমার রায়, হরিদ্বার, মহাদেব এই শব্দগুলি হলো সংজ্ঞাবাচক। বেদনা, মনুষ্যত্ব, নৈরাজ্য এগুলি কোন ধরনের বিশেষ্য? ভাববাচক। হিরে, কয়লা, পিতল এগুলি হলো বস্তুবাচক বিশেষ্য। স্বয়ং, আপনি, নিজে কোন ধরনের সর্বনাম? আত্মবাচক সর্বনাম। নিজে নিজে, আপনা আপনি কোন ধরনের সর্বনাম? ব্যতিহারী। একটি সর্বনামের বিশেষণ হলো তুমি, উত্তম। নিচের কোনটি বিধেয় বিশেষণের উদাহরণ? এ কথাটি বড়ই চমৎকার। একটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ হচ্ছে যত তত। একটি ব্যতিরেকাত্মক অব্যয়ের উদাহরণ হচ্ছে নতুবা। একটি বিয়োজক অব্যয়ের উদাহরণ হচ্ছে কিংবা। পদ সম্পর্কিত কোন মন্তব্যটি ঠিক নয়? পদের সঙ্গে বিভক্তি যুক্ত থাকতে পারে বা নাও পারে। নাম পদের আছে চারটি শ্রেণী। বিনয় শব্দটি কোন ধরনের বিশেষ্য? ভাববাচক বা গুণবাচক। 50 শব্দটি কোন ধরনের বিশেষণ? সংখ্যাবাচক বিশেষণ। শঙ্কর অতিশয় বুদ্ধিমান। এই বাক্যে অতিশয় পদটি হল বিশেষণের বিশেষণ। বোধ হয় কোন শ্রেণীর অব্যয়? সংশয় সূচক। একটি গুণবাচক বিশেষণের উদাহরণ হলো পবিত্র শিশু। হয় নয় কোন শ্রেণীর অব্যয়ের উদাহরণ? সাপেক্ষ সূচক। দুই ভাইয়ের ঝগড়া আপনি আপনি মিটে গেছে। এই বাক্যে আপনা আপনি কি ধরনের সর্বনাম? পারস্পরিক সর্বনাম। নিচের কোনটি আত্মবাচক সর্বনাম? নিজে। ভাষা ভাষা চোখ দেখতে ভালো। এই বাক্যে ভাষা ভাষা কোন ধরনের বিশেষণ পদ? শব্দ দৈত্যাশ্রয় বিশেষণ। নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? শিশুটি ঘুমিয়ে পড়ল। যমন শব্দটি হলো একটি ক্রিয়াবাচক বিশেষ্য। আমার কত কাজ পড়ে আছে। ব্যক্তিবাচক সর্বনাম। আমার। আচ্ছা, মুশকিলে পড়া গেল। আচ্ছা হচ্ছে বিশেষণের বিশেষণ। লোকটি অত্যন্ত দাম্ভিক। অত্যন্ত হলো বিশেষণ পদ। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। প্রায় প্রায় হচ্ছে সাদৃশ্য সূচক অব্যয়। মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে। দেখাচ্ছে যে প্রযোজক ক্রিয়া ও সমাপিকা ক্রিয়া, অর্থাৎ এ বি দুটোই ঠিক। মা আমাকে ভাত দিচ্ছেন। দিচ্ছেন সকর্ম ক্রিয়া। এবার সবাই বসে পড়ুন। এটি হচ্ছে বসে পড়ুন, এটা হচ্ছে সংযোগমূলক ক্রিয়া। এরপরে টপিক কারক ও অকারক সম্পর্ক। ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে বলা হয় কারক। বাংলায় কারকের প্রকারভেদ 5টি। অনুসর্গ কয় প্রকার? 2 প্রকার। মজুরি বাবদ 10 টাকা দিলেন। বাবদ হলো একটি বিদেশি অনুসর্গ। তুমি কাকার উপরে যেতে চাও, এখানে অনুসর্গ হলো উপরে। ভূতকে ভয় পেও না, ভূতকে হলো অপাদান কারকে কে বিভক্তি। সাধারণ প্রয়োগে কর্তৃকারকের বিভক্তি হলো শূন্য। ক্রিয়ার সঙ্গে নাম পদের কর্ম সম্বন্ধে কারক হয় কর্ম। পাছে লোকে কিছু বলে। পাছে হলো তদ্ভব নাম অনুসর্গ। খানা, খানি, টি প্রভৃতি বর্ণগুচ্ছকে বলা হয় নির্দেশক। বাংলার মুখ আমি দেখিয়াছি। বাংলার হলো সম্বন্ধ পদের অবিভক্তি। নির্দেশক বিভক্তি হলো বচন নির্ণয় করে। বিভক্তি ছাড়া তার বদলে পদের সঙ্গে বসে অনুসর্গ। একাধিক কর্তা পরস্পর মিলে কাজ করলে কর্তা হয় ব্যতিয়ার কর্তা। কাঁঠালের আমসত্ব বাক্যের সম্বন্ধ হলো অসম্ভব সম্বন্ধ। ভূমিকম্পে ঘরগুলি দুলছে, এই বাক্যে গুলি হলো নির্দেশক। সাধারণভাবে কোনো চিহ্নের দ্বারা কারক নির্ণয় করা যায়। বিভক্তি। নাম বিভক্তিতে যে বিভক্তি বলা হয় শব্দ বিভক্তি। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে কোন কোন পদের সম্বন্ধকে কারক বলে? বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম। পর্যন্ত, তরে প্রভৃতি হলো অনুসর্গ। বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ককে বলা হয় কারক। মাসি মেটে আলু রান্না করবে। মাসি হলো সম্বোধন পদের শূন্য বিভক্তি। ড্যাশ কর্মকারকে কে বিভক্তি হয় যদি ক্রিয়ার লক্ষ্য কোনো প্রাণী হয়। অপ্রাণীবাচক। কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো যে ক্রিয়া সম্পাদন করে। জলের কুমির ডাঙায় বাঘ। ডাঙাই হলো অধিকরণ কারকে অন্তঃস্থ। বাক্যে ক্রিয়াপদকে কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে হয় অপাদান কারক। সচকিতে বীরবর দেখিলা সম্মুখে, এখানে বীরবর হলো কর্তৃকারকের শূন্য বিভক্তি। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক। হুজুর ভিতরে আসবো। হুজুর শব্দটি হলো সম্বোধন পদ। বিশ্বের জ্বালায় বিশ্ব পড়ে। জ্বালাই হলো এটি করণকারকে অন্তঃস্থ বিভক্তি। বিভক্তি শব্দের পরে অবিচ্ছিন্নভাবে বসে।
ভাগ্যকে ধিক বাক্যে কে বিভক্তি হলো কারকে। সম্বন্ধ পদের দ্বারা একটি নাম পদের সঙ্গে আরেকটি যে পদের বিশেষ সম্বন্ধ বোঝায় তাকে বলা হয় নাম। ছেলেটি স্কুল পালায়, স্কুল হলো অবদানকারকের শূন্য বিভক্তি। অনুসর্গ হলো অর্থযুক্ত ধ্বনি। স্কুল পালিয়ে কোথায় যাও, এখানে স্কুল শব্দ হলো অবদানকারকের স্থানবাচক। যেসব অর্থযুক্ত অব্যয় বিশেষ্য পদ বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে তাকে বলা হয় অনুসর্গ। বাসের চাকরি খুঁজে জামাই বসে আছে, বাসের হলো সম্বন্ধ পদে এর বিভক্তি। অনুসর্গের কাজ হলো বিভক্তির মতো শব্দকে পদে পরিণত করা। বাক্যে শব্দ ও ধাতু শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি দ্বারা পদের সংখ্যা প্রকার সম্বন্ধ বুঝতে পারে তাকে বলা হয় নির্দেশক। দ্বারা, দিয়া, কর্তৃক এগুলোর অনুসর্গ। আধুনিক ব্যাকরণবিদরা বিভক্তি ও অনুসর্গের ব্যবহার অনুযায়ী কারকের কটি শ্রেণীবিভাগ করেছেন, 5টি। বাক্যে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে হয় কর্মকারক। শব্দের বিভক্তি চিহ্নিত শব্দে যুক্ত হয় শব্দটিকে পরিণত করে পদ। বাংলা বিভক্তি সাধারণত কয় প্রকার? একাধিক। যে পদের সাহায্যে কাউকে আহ্বান করা বোঝায় তাকে বলা হয় সম্বোধন পদ। হাওয়ায় মাথার খোঁপা উড়িয়ে দিল রে, হাওয়াই হলো করণকারক। উল্কি ধানের ক্ষেতে বক বাবাজি বসে, ক্ষেতে হলো অধিকরণ কারক। ক্রিয়াপদ ছাড়া বাক্যে অন্য দুটি নামপদের সম্পর্ককে বলা হয় সম্বন্ধ কারক। খবরটা শুনে সে আনন্দে লাফিয়ে উঠল, আনন্দে হলো নিমিত্ত কারকে এদিকে। কাতরে তুমি অপেক্ষা করছো, রেখাঙ্কিত অংশটি হলো অনুসর্গ। সে দিল্লি যাত্রা করলো, দিল্লি হলো নিমিত্ত কারকের সুনির্দিষ্ট। বিভক্তি অনুসর্গের নিজস্ব অর্থ আছে, এই বাক্যটি হলো আংশিক ঠিক। গল্পটি সবাই জানে, গল্পটি হলো কর্মকারকের ঠিক নির্দেশক। তিনি ন্যায়শাস্ত্র পণ্ডিত, এই বাক্যে ন্যায়শাস্ত্র হলো আধার অধিকরণ। বাঘে গরুতে এক ঘাটে জল খায়, নিম্নরেখ অংশটি হলো একই ক্রিয়ার বহু কর্তা। যা যা করার করতে হবে, নিম্নরেখ পদটি হলো কর্মের লিপ্সা। নিচের কোনটি কর্ম সম্বন্ধ? বনের দলিল। নির্দেশকগুলি হলো বিভক্তি বা অনুসর্গ কোনোটাই নয়। নির্দেশক নির্দেশ করে বচনকে। অধিকরণ কারক কয় প্রকার? 3 প্রকার। বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজক। অনুক্ত কর্তা দেখা যায় কর্ম ও ভাববাচ্যে। এরপরে আলোচনা করব সমাস। সমাস যদিও একটা ব্যাকরণের সবচেয়ে বড় একটা অধ্যায়, কারণ বলা হয় না সমাস 6 মাস শিখতে। তাই আমরা যারা স্টাডি করছি তারা নিশ্চয়ই আমরা সমাজ সম্পর্কে বিশদে আমরা আলোচনা দেখেছি বা পড়াশোনা করেছি। এখন শুধু খালি জাস্ট একবার নজর দেওয়া। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত 2 বা ততোধিক পদের এক পদের সংহতি লাভের নাম হলো সমাস। ছায়াপ্রধান তরু, এই সমাসবদ্ধ পদ হলো ছায়াতরু। বাক্যকে শ্রুতিমধুর এবং সংক্ষিপ্ত করার জন্য প্রয়োজন সমাসের। ধ্বনির দিক থেকে দুটি শব্দের মিলনকে সন্ধি বলে। সপ্তর্ষি, সমস্ত পত্রের ব্যাস বাক্য হলো সপ্তর্ষি সমাহার। উপপদ তৎপুরুষটি হলো ড্যাশে অন্তর্গত। কারক তৎপুরুষের ব্যতিক্রমী তৎপুরুষের অকারক তৎপুরুষের, অর্থাৎ কোনোটাই নয়। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় তৎপুরুষ। লাভ, লোকসান সমাসের পদ দুটি কী ধরনের পদ? বিপরীতার্থক শব্দ। ব্যাখ্যামূলক সমাসের উদাহরণ হচ্ছে তৎপুরুষ সমাস। অকাল পক্ষ, সমস্ত পদে ব্যাস বাক্যে অকালে পক্ষ সমাসটির নাম হলো অধিকরণ তৎপুরুষ। আলু সিদ্ধ, সমস্ত পদে ব্যাস বাক্য হলো সিদ্ধ এমন আলু। সমাস কথার অর্থ সংকেত। সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ বাদে তাকে ব্যাস বাক্য বলা হয়। সামীপ্য, অভাব, ব্যাপ্তি, সম্মুখ, পশ্চাৎ প্রভৃতি অর্থে যে সমাস হয় অবৈভাব। সংযোগমূলক সমাসের উদাহরণ হচ্ছে দ্বন্দ্ব। ব্যাস বাক্যের প্রথম পদ থেকে বলা হয় পূর্বপদ। সমাস প্রক্রিয়ায় এক শব্দ গঠন করে যেসব পদ তাদের বলা হয় সমসমান পদ। শিক্ষামন্ত্রী, সমস্ত পদের ব্যাস বাক্য শিক্ষা বিষয়ক মন্ত্রী, সমাসটি হলো মধ্যপদটি গঠন করা। একের বেশি শব্দকে একটি শব্দে পরিণত করার নাম হলো সমাস। যে সমাস সংস্কৃত ভাষায় প্রযোজ্য সেটি হলো তৎপুরুষ। চৌরাস্তা কোন সমাস? দ্বিগু সমাস। যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয় পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে বলা হয় রূপক কর্মধারয়। ব্যাস বাক্যের পরের পদ থেকে বলা হয় পরপদ। সংস্কৃতের নিয়মে বাংলায় যে সমাসের ব্যবহার হয় না দ্বিগু। কর্মধারয় সমাস প্রাথমিকভাবে কত প্রকার? 5 প্রকার। পূর্বপদে অব্যয় যোগে যে সমাস হয় তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। কোন সমাসে পদের অর্থের বদল ঘটে না? দ্বন্দ্ব। সমাস হওয়ার পর মিলিত শব্দটিকে বলা হয় সমস্ত পদ।
রাজা ও বাদশা যে ধরনের দ্বন্দ্ব, দুই বিশেষ্য পদে। যে সমাসে উত্তর পদের অর্থ প্রাধান্য পায় ও উত্তর পদ বিশেষণ স্থানীয় হয় তা হলো কর্মধারয়। সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত এক কথায় বলে আর সমুদ্রে হিমাচল। সমস্ত পদে উভয় পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব। দ্বিগু সমাস বাংলা ভাষায় দুই। ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। ড্যাশ ও কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তৎপুরুষ। বাংলায় প্রধান সমাস কয় প্রকার? ছয় প্রকার। আমি সমাস নিয়ে বিশদ একবারে পুঙ্খানুপুঙ্খ সমাস কাকে বলে, কিভাবে সমাস আমরা নির্ণয় করবো, সমাসের শ্রেণীবিভাগ পুরো ডিটেলস একটা ভিডিওতে আমি আলোচনা করবো লাইভ, অর্থাৎ আমি সরাসরি ক্লাস করাচ্ছি, ব্ল্যাকবোর্ড ইউজ করে একটা ক্লাস করাবো। তাই সমাজ সম্পর্কে যাদের জানার ইচ্ছে আছে বা শেখার ইচ্ছে আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এরপরেই ভিডিওতে আমি ওটা সমাজের একটা ক্লাস নেব, সরাসরি যেভাবে ক্লাস নেওয়া হয় সেভাবে ক্লাস করাবো একটা। বাংলায় প্রধান সমাস কয় প্রকার? ছয় প্রকার। চেয়ে, থেকে, হতে প্রভৃতি বিভক্তি বা অনুসর্গ কোন সমাসে লোপ পায়? সাধারণ তৎপুরুষ। উপসর্গ যোগে গঠিত সব পদই সাধারণভাবে যে সমাস হয় তৎপুরুষ সমাস। রূপক কর্মধারয় সমাসের উপমেয় উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। দশানন সমস্ত পত্রে ব্যাস বাক্য হলো দশ আনন যার। দয়ার সহিত বর্তমান এই ব্যাস বাক্যের সমাসবদ্ধ পদ হলো সদয়। হাতাহাতি এই সমাসবদ্ধ পদে ব্যাস বাক্য হলো হাতে হাতে যে যুদ্ধ। কালিদাস সমস্ত পত্রে ব্যাস বাক্য হলো কালির দাস। উপকূল সমস্ত পত্রে ব্যাস বাক্য হলো কুলের সহায় নাম। রবীন্দ্র জয়ন্তী এর ব্যাস বাক্য নির্ণয় করলে হবে কি? এখানে কোনোটাই না। রবীন্দ্রনাথের জয়ন্তী, রবীন্দ্রনাথের জন্মদিনের যে অনুষ্ঠান, রবীন্দ্র পালিত জয়ন্তী, অর্থাৎ এই তিনটে কোনোটাই হবে না। যে তৎপুরুষ সমাসে র এর প্রভৃতি বিভক্তির চিহ্ন লোপ পায় তাকে তৎপুরুষ সমাস তৈরি হয়, এটা সম্বন্ধ তৎপুরুষ সমাস। প্রত্যঙ্গ কোন ধরনের সমাসের উদাহরণ? অব্যয়ভাব। সমুদ্রে হিমাচল কোন ধরনের সমাস? ব্যাপ্তি তৎপুরুষ। বহুব্রী সমাসকে কয় ভাগে ভাগ করা যায়? পাঁচ প্রকার। জ্ঞানহীন পথটি কোন সমাসের উদাহরণ? করণ তৎপুরুষ। এদের মধ্যে কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? গান বাজনা। গ্রামান্তর পথটি কোন সমাসের উদাহরণ? নিত্য সমাস। উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে যে পদের সমাস হয় তাকে বলা কৃদন্ত। ব্যাস বাক্যে সাধারণ ধর্মের উল্লেখ থাকে যে সমাসে তা হলো উপমান কর্মধারয়। নিচের কোনটি বেতিয়ার বহুব্রী উদাহরণ? গলাগুলি। এরপরে আসছে বাক্য বা সেন্টেন্স। ভাষার প্রাথমিক একক হলো বর্ণ। আসক্তি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য। বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত হলো তিনটি, যা যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। তারপরে জটিল বাক্যের প্রধান অংশটি পরিচিত হয় যে নামে? প্রধান খণ্ডবাক্য। তিনি ভালো অঙ্ক শেখান, এই বাক্যে ভালো কোন পদ? ক্রিয়া বিশেষণ, তার গুণকে বোঝাচ্ছে। তাই অর্থ অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? সাতটি। মূল উদ্দেশ্যের আগে যেটি বসিয়ে উদ্দেশ্যকে সম্প্রসারিত করা হয় সেটি হচ্ছে পরিচয়ের বিশেষণ। তিনি বাবুদিগের ভক্ষ হউন, এটি হলো প্রার্থনাসূচক বাক্য। অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করো। শ্রেণীবিভাগ কথাটি শব্দযুক্ত, ঠিক নয়, অযৌক্তিক, ঠিক, ঠিক। অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ। বাক্যের প্রধান অংশ দুটি, উদ্দেশ্য, বিধেয়। দরিদ্র হলেও তার মন ছোট নয়, এটি হলো একটি সরল বাক্য। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য, যোগ্যতা, আসক্তি না, কোনোটাই নয়। বাক্য হলো পূর্ণ অর্থজ্ঞাপক ও অন্যযুক্ত সমষ্টি। কার সমষ্টি? পদের। কেউ না এলে আমি একলাই যাব, এটি কোন ধরনের বাক্য? শর্ত সাপেক্ষ। বাক্যের অপরিহার্য উপাদান হলো বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়াখণ্ড। ধিক তারে শতধিক, এটি হলো একটি আবেগসূচক বাক্য। কোনটি বাক্যের মূল উদ্দেশ্য? কর্তৃকারক। বাক্য হলো ভাষার প্রাথমিক একক। বাক্য নির্মাণের প্রধান শর্ত হলো তিনটি। কোনো বাক্যে বুঝি, হয়তো, বোধহয় প্রভৃতি শব্দ ব্যবহার হলে তাকে সন্দেহসূচক বাক্য বলে। মনকে শান্ত রাখো, এটি হলো অনুগ্রহসূচক বাক্য। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসে রীতিটি কি নামে পরিচিত? আসক্তি। বাক্য তৈরির দ্বিতীয় শর্ত হলো আকাঙ্ক্ষা। বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয়। বাক্যের বিভিন্ন অংশ যথাস্থানে সন্নিবিষ্ট করার নাম হলো আসক্তি। কর্তাখণ্ডে থাকতে পারে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, নির্দেশক। বাক্য হয় না ড্যাশ থাকে, সমাপিকা ক্রিয়া থাকে। প্রকৃতিবাচক ক্রিয়া বিশেষণের উদাহরণ হলো চেঁচিয়ে। নজরুলের নাম সকলেই জানে, এটি হলো নির্দেশক বাক্য। রাত যখন গভীর তখন তিনি এলেন, এটি হলো জটিল বাক্য, কারণ এখানে যখন তখন আছে। সরল বাক্যে কোন ক্রিয়া অবশ্যই থাকে? সমাপিকা ক্রিয়া। সাধারণ বাক্যের সঙ্গে একাধিক বাক্য মিলিয়ে মিশ্র বাক্য গঠিত হয়,
তাকে সরল বাক্য বলা হয়। কাল বাচক ক্রিয়া বিশেষণের উদাহরণ হলো হঠাৎ। প্রত্যয়যুক্ত ক্রিয়া বিশেষণের উদাহরণ হলো চমৎকার। লোকটির কথা কি ঝাঁঝালো, এটি হলো আবেগসূচক বাক্য। যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য একটিমাত্র বিধেয় থাকে তাকে বলা হয় সরল বাক্য। বাক্য গঠনের যোগ্যতা রূপ শর্তের প্রধান কথা হলো অর্থগত ও ভাবগত সংগতি। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে কোন ধরনের বাক্য? অনুগাসূচক। বাক্যের প্রধান দুটি রূপ, একটি হলো গঠনগত, অন্যটি হলো অর্থগত। বাচ্চারা সকলের আগে কোন শব্দ শেখে? বিশেষ্য। যৌগিক অর্থাৎ নাম, আদিগত নাম শেখে। যৌগিক বাক্য গঠন করা হয় সংযোজক অব্যয় ব্যবহারে। কোনো বাক্যের একটি ঘটনা যখন অপর বাক্যের উপর নির্ভরশীল হয় তখন তাকে বলা হয় শর্ত সাপেক্ষ বাক্য। সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা গঠিত বাক্য হলো যৌগিক বাক্য। যে বাক্যে মনের প্রার্থনা, চাহিদা প্রভৃতি জানানো হয় তাকে বলা হয় প্রার্থনাসূচক বাক্য। বিশেষ্য শব্দের পরিবর্তে ব্যবহৃত সর্বনাম। ভাব প্রকাশে কি না থাকাকে যোগ্যতা বলে? সংগতি। আমি কি তোমাকে এই কথা বলেছি, এটি হলো প্রশ্নসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য যে দুই রকম হয় তা হলো বর্তমান অনুজ্ঞা ও ভবিষ্যৎ অনুজ্ঞা। খণ্ড বাক্যগুলির পরস্পর নির্ভরতা যে বাক্যের বৈশিষ্ট্য তা হলো জটিল। আধুনিক রীতিতে বাক্য বিশ্লেষণে কটি খণ্ড পাওয়া যায়? 3টি। বাংলায় কোন বাক্য দিয়ে কিছু জটিলতা আছে? কর্মকর্তৃবাচ্য নিয়ে। বাচ্য বলে মূল ক্রিয়াকে। সাধারণভাবে বাংলা ভাষায় বাচ্য হলো 4 প্রকার। ওরা কাজ করে, এর ভাববাচ্য হলো ওদের কাজ করা হয়। বাক্যের ক্রিয়াপদ, কর্তা এবং কর্মের সম্পর্ক কিভাবে হচ্ছে তা বাক্যের যে লক্ষণ থেকে বোঝা যায় তা হলো বাচ্য। সবাই মিলেই আশ্রয় নিলাম, এটি কোন বাচ্য? কর্তৃবাচ্য। অনেক সময় ভাববাচ্যে উজ্জ থাকে কর্তা। বিধেয় ক্রিয়ার বর্ণনীয় বিষয়কে কি বলে? বাক্য। কর্মবাচ্যে সমাপিকা ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে গৌণ কর্ম অথবা মুখ্য কর্ম। সকলের জানা আছে, এর কর্তৃবাচ্য হলো সকলেই জানে। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। উদ্দেশ্য কোনো ক্রিয়ার প্রধান বর্ণনীয় বিষয় হলো সমাপিকা। ভাববাচ্যে বাক্যকল্পের গঠন ব্যবহৃত হয় কর্মরূপে। এখনো যাওয়া হলো না তোর, এর কর্তৃবাচ্য হলো এখনো গেলি না তুই। ড্যাশ কর্তা প্রধান রূপে প্রতীয়মান। কর্তৃবাচ্য। রথের মেলায় কলা বেচা আমার কাজ, এটি কোন বাচ্য? ভাববাচ্য। ড্যাশ ক্রিয়ার যার কথা বলে সেটি হলো বাচ্য। অসমাপিকা ক্রিয়া যার কথা বলে সেটাই হলো বাচ্য। কোন দুটি ছাড়া বাক্য হয় না? কর্তা ও ক্রিয়াপদ। কর্তৃবাচ্যে ক্রিয়া সম্পন্ন হয় কর্তা ও কর্মের প্রভাবে। রামের দ্বারা রাবণ হত হয়েছে, এটি কোন বাচ্য? কর্মবাচ্য। আমি খাবো না, এর ভাববাচ্য হলো আমার খাওয়া হবে না। কোন বাচ্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পায়? ভাববাচ্যে। ভাববাচ্যে ক্রিয়ার কি থাকে না? কর্ম। বইতে তথ্যটি পড়া গেছে, এর কর্তৃবাচ্য হলো বইতে তথ্যটি পড়েছি। ধাতুযোগে কর্মবাচ্যের উদাহরণ হলো খাওয়া হয়েছে। যে বাচ্যে কর্তার উল্লেখ থাকে না সেই বাচ্যের নাম হলো কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্যে বাক্যের উদ্দেশ্য হিসেবে কাজ করে কোনো জড়বস্তু। শাঁখ বাজে, এই বাক্যটি কোন বাচ্য? কর্মকর্তৃবাচ্য। আমি অঙ্কটা কষেছি, এই বাক্যটি কোন বাচ্য? কর্তৃবাচ্য। ভাববাচ্যের সঙ্গে সম্বন্ধবাচক বিভক্তি যুক্ত হয় বিশেষ্যতে। যে বাক্যে কর্তা প্রধান ও ক্রিয়া কর্তার অনুগামী তাকে বলা হয় কর্তৃবাচ্য। কর্মবাচ্য সম্বন্ধে কোন বিকল্পটি ঠিক নয়? অকর্ম ক্রিয়ার কর্মবাচ্য হয়। মহাশয়ের থাকা হয় কোথায়, এটি ড্যাশ বাচ্য উদাহরণ, ভাববাচ্য উদাহরণ। যে বাচ্যে কর্মকেই কর্তা বলে মনে হয় তাকে বলা হয় কর্মবাচ্য। আমার বাড়ি যাওয়া হলো না, আমি বাড়ি যাইনি। এখানে যে বাচ্যান্তরের রূপান্তর ঘটেছে তা হলো ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য। জানলা খুলে গেল, এটি কোন বাচ্য উদাহরণ? কর্মকর্তৃবাচ্য। তোমার শুধু আঘাত দেওয়ার শক্তি আছে, তুমি শুধু আঘাত দেওয়ার শক্তিই ধরো। এখানে যে বাচ্যান্তরটি ঘটেছে তা হলো ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য। নীরবে দিয়েছি আমার সব, নীরবে আমার সব দেওয়া হয়েছে। এখানে যে বাচ্যান্তরটি ঘটেছে তা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। করুণ লক্ষ্যে গরিবের ভিটেখানি, গরিবের ভিটেখানি রক্ষা পাক। এখানে যে বাচ্যান্তরটি ঘটেছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। সুভাষিসের তো তাই বলেই মনে হয়,
সুভাষিস তো তাই বলে মনে করল। এখানে যে বাচ্যান্তরটি ঘটেছে তা হলো ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য। সময় বোঝা যাবে এই বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে হবে সময় বুঝে নেব। একটা অন্ধকারময় জটিলতার সৃষ্টি করেছিল, এই বাক্যটিতে ভাববাচ্যে রূপান্তরিত করলে হয়। অর্থাৎ এখানে কোনোটাই হবে না। একটা অন্ধকারময় জটিল হয়েছিল, একটা অন্ধকারময় জটিলতার সৃষ্টি করা হোক, একটা অন্ধকারময় জটিলতা সৃষ্টি হয়েছিল, ধর এগুলো কোনোটাই হবে না। এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের যে পাঠ্যাংশ রয়েছে সেই পাঠ্যাংশ থেকে কয়েকটা আমরা সন্ধি বিচ্ছেদ করে নেব। সন্ধি বিচ্ছেদ দেখো, আচ্ছাদিত, আ যুক্ত ছাদিত, ভবন ভূ যুক্ত অন, বৃষ্টি বৃষ যুক্ত তি, নিরবধি নি যুক্ত অবধি, পরিচ্ছিন্ন পরিযুক্ত চিহ্ন, পবনে প যুক্ত অনে, নিরন্তর নিযুক্ত অন্তর। এবার দেখো যুগল বৃত্তান্ত টেক্সট থেকে কী কী মহর্ষি, মহাযুক্ত ঋষি মহর্ষি, তপযুক্ত বন তপযুক্ত বন তপবন, পর্যন্ত পরিযুক্ত অন্ত পর্যন্ত, পবিত্র প যুক্ত ইত্র, অর্ধেক অর্ধযুক্ত এক, পূর্বাপর পূর্বযুক্ত অপর, সংসার সম যুক্ত সার, শক্রাবতার শক্রযুক্ত অবতার, মহাশয় মহাযুক্ত আশয়, বেদজ্ঞ বেদযুক্ত অজ্ঞ, নির্দয় নিযুক্ত দয়, অপেক্ষা অপযুক্ত ইক্ষা, উন্নতি উদ্যুক্ত নতি, দূরান্তর দূরযুক্ত অন্তর, দুর্ভিক্ষ দুঃযুক্ত ভিক্ষ, নমস্কার নমঃ যুক্ত কার, দুরবস্থার যুক্ত অবস্থার, কিন্তু কিম যুক্ত তু, সন্ধান সংযুক্ত ধান, দুশ্চিন্তা যুক্ত চিন্তা, পর্যন্ত পরিযুক্ত অন্ত, স্বাগত সুযুক্ত আগত, স্বেচ্ছা স্বযুক্ত ইচ্ছা। হচ্ছে দাম থেকে আশ্চর্য আ যুক্ত চর্য, পরিষ্কার পরিযুক্ত কার, পরীক্ষা পরিযুক্ত ইক্ষা, রাজোচিত রাজা যুক্ত উচিত, সম্বর্ধনা সম যুক্ত বর্ধনা। এরপর নবনব সৃষ্টি থেকে সংস্কৃত সংযুক্ত কৃত, নির্মাণ নিযুক্ত মান, সম্বন্ধ সংযুক্ত বদ্ধ, সন্দেহ সংযুক্ত দেহ, উল্লেখ উদ্যুক্ত লেখ, নিষ্প্রিয়জন নিযুক্ত প্রিয়জন, সন্ধান সংযুক্ত ধান, অনায়াসে অনযুক্ত আয়াসে, জীবন মৃত জীবযুক্ত মৃত, অধিকাংশ অধিকযুক্ত অংশ, স্বয়ং সম্পূর্ণ স্বয়ং যুক্ত সম্পূর্ণ, অত্যধিক অতিযুক্ত অধিক, দুশ্চিন্তা যুক্ত চিন্তা, ততোধিক ততযুক্ত অধিক। তারপরে অপেক্ষা অপযুক্ত ইক্ষা অপেক্ষা, মনোরম মনযুক্ত রম, নির্মল নিযুক্ত মল, কুজ্জটিকা কুযুক্ত ঝটিকা, মনোহর মনযুক্ত হর, মনোরথ যেহেতু এরকম উচ্চারণ করছে যেহেতু এটা বিসর্গ আছে, মনযুক্ত রথ মনোরথ, হিমাদ্রি হিম যুক্ত অদ্রি, পরিষ্কার পরিযুক্ত কার, স্বচ্ছ সুযুক্ত অচ্ছ, স্বর্ণ সুযুক্ত অর্ণ, উচ্চারণ উদ্যুক্ত চারণ, তদ্রূপ তদ্যুক্ত রূপ, অরণ্য ঋযুক্ত অন্ন, হরিতবর্ণ হরিযুক্ত বর্ণ, বর্ণাতীত বর্ণনাযুক্ত অতীত, কণ্ঠাগত কণ্ঠযুক্ত আগত, চরিতার্থ চরিযুক্ত অর্থ, নির্ঝর নিযুক্ত ঝড়, ইতস্তত ইতযুক্ত তত্ত্ব, উপার্জন উপযুক্ত অর্জন, বঙ্গোপসাগর বঙ্গযুক্ত উপসাগর, উচ্ছ্বাস উদ্যুক্ত শ্বাস। এরপরে হচ্ছে আবহমান, দুরন্ত যুক্ত অন্ত দুরন্ত, কিন্তু কিমযুক্ত তু। এবার চিঠি থেকে সর্বোপরি সর্বযুক্ত উপরি সর্বোপরি, পক্ষান্তরে পক্ষযুক্ত অন্তরে, স্বাগত সুযুক্ত আগত, দুর্ভাগ্য দুযুক্ত ভাগ্য, মঠাধ্যক্ষা মঠযুক্ত অধ্যক্ষা, সংকল্প সংযুক্ত কল্প, সংবাদ সংযুক্ত ভাব, প্রত্যেকটি প্রতিযুক্ত একটি, সন্দেহের সংযুক্ত দেহ এর, দক্ষিণাঞ্চলে দক্ষিণযুক্ত অঞ্চলে, পর্যন্ত পরিযুক্ত অন্ত, হতাশ অর্থযুক্ত আস। বলছে আমরা থেকে দশ আনন্দ দশ যুক্ত আনন্দ, ভয়ঙ্কর ভয়ংযুক্ত কর, ভাস্কর ভা যুক্ত কর, মন্বন্তরে মনোযুক্ত অন্তরে, সন্ন্যাসী সমযুক্ত ন্যাসী, আশীর্বাদে আশী যুক্ত বাদে, অতীতে অতিযুক্ত ইতে, গঙ্গা গমযুক্ত গা। নিরুদ্দেশ থেকে মেঘাচ্ছন্ন মেঘযুক্ত আচ্ছন্ন মেঘাচ্ছন্ন, আশ্চর্য আযুক্ত চর্য, নিরুদ্দেশ নিযুক্ত উদ্দেশ, নিশ্চল নিযুক্ত চল, কৃতার্থ কৃতযুক্ত অর্থ, কুলাঙ্গার কুলযুক্ত অঙ্গার, হতাশ হতযুক্ত আশা, সন্ধান সংযুক্ত দাম, পুরস্কার পুরযুক্ত কার, তৈলাক্ত তৈলযুক্ত অক, নীরব নিযুক্ত রব, অধিকাংশ অধিক যুক্ত অংশ, উচ্ছন্ন উদ্যুক্ত স্বর্ণ, উচ্ছ্বসিত উদ্যুক্ত শোষিত, উপাখ্যান উপযুক্ত আখ্যান, উপেক্ষা উপযুক্ত ইক্ষা। রয়েছে অন্নাভাব অন্নযুক্ত অভাব, তদপেক্ষা তদ্যুক্ত অপেক্ষা, উদ্যোগ উদ্যুক্ত যোগ, কিন্তু কিম যুক্ত তু, সংস্থান সমযুক্ত স্থান, তথাপি তথাযুক্ত অপি,
অনতি দূরে, অনযুক্ত অতি দূরে। যৎ কিঞ্চিৎ, যৎ পূর্বক কিম যুক্ত চিৎ। পরিষ্কার, পরিযুক্ত কার, পরিষ্কার। তারপর হচ্ছে চন্দ্রনাথ, চন্দ্রনাথ থেকে হচ্ছে উন্মত্ত, উদ্যুক্ত মত্ত। কল্পনাতীত, কল্পনাযুক্ত অতীত। দীর্ঘাকৃতি, দীর্ঘযুক্ত আকৃতি। নির্ভীক, নিযুক্ত ভিক। দৃষ্টি, দৃশ যুক্ত তি। স্বল্পাকলিত, স্বল্পালোকিত, স্বল্পযুক্ত আলোকিত। নির্বিরোধী, নিযুক্ত বিরোধী। নিশ্চয়, নিযুক্ত চল। প্রত্যাশা, প্রতিযুক্ত আশা। দীর্ঘাকার, দীর্ঘযুক্ত আকার। নির্জন, নিযুক্ত জল। প্রত্যাখ্যান, প্রতিযুক্ত আখ্যান। অভ্যর্থনা, অভিযুক্ত অর্থনা। আশ্চর্য, আযুক্ত চর্য, আশ্চর্য। সংযত, সম যুক্ত যত। নিরুচ্ছ্বসিত, নিযুক্ত উদ্যুক্ত শোষিত। সন্দেহ, সম যুক্ত দেহ। নীরব, নিযুক্ত রব। ঝগড়া সাধু থেকে। তথাগত, তথা যুক্ত আগত। নির্জন, নিযুক্ত জল, নির্জন। দুশ্চিন্তা, দুঃখ যুক্ত চিন্তা। উচ্চারণ, উদ্যুক্ত চারণ। নির্মেঘ, নিযুক্ত মেঘ। তারপরে আসছে অর্থে প্রবাসে। সদ্যজাত, সদ্যযুক্ত জাত, সদ্যজাত। ছিন্ন, ছিট যুক্ত ন ছিন্ন। প্রভঞ্জনাহুতি, প্রভঞ্জন যুক্ত আহুতি। আচ্ছন্ন, আযুক্ত ছন্ন। নিস্তরঙ্গ, নিযুক্ত তরঙ্গ। পরস্পর, পর যুক্ত পর। স্বাধীন, স্বযুক্ত অধীন। মনোবৃত্তি, মনোযুক্ত বৃত্তি, মনোবৃত্তি। এবার হচ্ছে পালামু। সন্দেহ, সমযুক্ত দেহ, সন্দেহ। কিঞ্চিৎ, কিমযুক্ত চিৎ, কিঞ্চিৎ। সংখ্যাতীত, সংখ্যাযুক্ত অতীত। অন্তরাগ্নি, অন্তর্যুক্ত অগ্নি। অত্যাশ্চর্য, অতিরিক্ত আশ্চর্য। অপরাহ্ন, অপযুক্ত অন্ন, অপরাহ্ন। অনুসন্ধান, অনুপূর্বক, এই চিহ্নটাকে বলে পূর্বক। অনুপূর্বক সম যুক্ত ধান, অনুসন্ধান। তৃণাবৃত, তৃণ যুক্ত আবৃত। এগুলো বর্ষা কবিতা থেকে। ব্যতি ব্যস্ত, বিযুক্ত অতি ব্যস্ত। ব্যক্ত, বিযুক্ত উক্ত। সাকার, স্বযুক্ত আকার। পল্লব, পদযুক্ত লব। ক্রমান্বয়, ক্রমযুক্ত অন্য। সঙ্গীত, সমযুক্ত গীত। হচ্ছে উপস, সন্দেশ, সমযুক্ত দেশ। ব্যবস্থা, বিযুক্ত অবস্থা। আশ্চর্য, আযুক্ত চর্য। ছুটি। প্রতীক্ষা, প্রতিযুক্ত ইচ্ছা। প্রতীক্ষা, মনোযোগ, মনযুক্ত যোগ, মনোযোগ। নীরব, নিযুক্ত রব, নীরব। অনতি বিলম্বে, অনযুক্ত অতি বিলম্বে। পূর্বাপেক্ষা, পূর্বযুক্ত অপেক্ষা। আশাতীত, আশাযুক্ত অতীত। বিদ্যানুরাগ, বিদ্যাযুক্ত অনুরাগ। উচ্ছৃঙ্খলতা, উদ্যুক্ত শৃঙ্খলতা। কিঞ্চিৎ, কিমযুক্ত চিৎ। অত্যন্ত, অতিরিক্ত অন্ত। সর্বোপরি, সর্বযুক্ত উপরি। একুলতা, বিযুক্ত আকুলতা। দুশ্চিন্তা, দুযুক্ত চিন্তা। উন্মিলিত, উদ্যুক্ত মিলিত। সখচ্ছ্বাস, শোকযুক্ত উদ্যুক্ত শ্বাস। এরপর হচ্ছে সাত ভাই চম্পা। গুর্জন, গুযুক্ত জ্বর। নির্দেশ, নিযুক্ত দেশ। নূতন জীবন থেকে। অস্তাচল, অস্তযুক্ত অচল। ঘর, অনাত্ম, অনযুক্ত আত্ম। সংসার, সমযুক্ত সার। দুর্নাম, দুঃযুক্ত নাম। ব্যথার বাঁশি, নির্বাসিত, নিযুক্ত বাসিত। অনবশ্য করা। বসুন্ধরা, বসুযুক্ত ধরা। ডাক টিকিট থেকে। সূর্যোদয়, সূর্যযুক্ত উদয়। শাস্তি, সমযুক্ত তি। সংবাদ, সমযুক্ত বাদ। সাগ্রহ, স্বযুক্ত আগ্রহ। অনাদৃত, অনযুক্ত আদৃত। তারপর হচ্ছে ইলিশ থেকে। শতাব্দী, শতযুক্ত অব্দ পূর্বক র। প্রত্যাশা, প্রতিযুক্ত আশা। দুরন্ত, দুঃযুক্ত অন্ত। উচ্ছল, উদ্যুক্ত সল। উজ্জ্বল, উদ্যুক্ত জল। উল্লাস, উদ্যুক্ত লাস। এবার জন্ম, জননী, জন্মভূমি। সীমান্ত, সীমাযুক্ত অন্ত। বিবাহ, মৃত্যুতে রাবণ। শোকাকুল, শোকযুক্ত আকুল। শয়নে, সে যুক্ত অন। তারপরে বীরেন্দ্র, বীজযুক্ত ইন্দ্র। মকরালয়, মকরযুক্ত আলয়। নিরন্তর, নিযুক্ত অন্তর। নির্ঘোষে, নিযুক্ত ঘোষ। রত্নাকর, রত্নযুক্ত আকর। পরাক্রমে, পরযুক্ত আক্রম। নির্দয়, নিযুক্ত দয়। বারীন্দ্র, বারীযুক্ত ইন্দ্র। জ্যোতি, জ্যোতির্ময়, জ্যোতিযুক্তময়। অভ্যুদয়, অভিযুক্ত উদয়। নির্মল, নিযুক্ত মল। নির্ভয়, নিযুক্ত ভয়। তারপর হচ্ছে নগর দক্ষিণ। দুর্ভিক্ষ, দুযুক্ত ভিক্ষ। বুদ্ধ, বুধযুক্ত ত। অন্ন, অযুক্ত ন। ক্ষুধার্ত, ক্ষুধাযুক্ত ঋত। দগ্ধ, দহযুক্ত ত। নির্বাক, নিযুক্ত বাক। সন্তান, সমযুক্ত তান। এরপরে বাংলার ইতিহাস। সম্মুখে, সমযুক্ত মুখে। অনাবৃত, অনযুক্ত আবৃত। পরিচ্ছেদ, পরিযুক্ত ছদ। পরিচ্ছদ, পরিযুক্ত ছদ। পুরস্কার, পুরযুক্ত কার। সমর্পণ, সমযুক্ত অর্পণ। গবাক্ষ, গযুক্ত অক্ষর। প্রার্থনা, প্রযুক্ত অর্থনা। অত্যাচার, অতিযুক্ত আচার। বৃত্তান্ত, বৃত্তযুক্ত অন্ত।
অদ্যাপি, অদ্যযুক্ত অপি, পর্যন্ত পরিযুক্ত অন্ত, ধনাগার ধনযুক্ত আগার, দুরবস্থা দুঃযুক্ত অবস্থা, সংস্থাপিত সমযুক্ত স্থাপিত, উদ্ধত উদ্যুক্ত হত, ক্রোধান্ধ ক্রোধযুক্ত অন্ধ, তদভিমুখে তদ্যুক্ত অভিমুখে, প্রত্যেক প্রতিযুক্ত এক, উন্মত্তে উদ্যুক্ত মত্ত, অশ্বারোহী অশ্বযুক্ত আরোহী, অত্যাধিক অতিযুক্ত অধিক। এবার হচ্ছে গগন পট, সদ্যোন্নাসে সদ্যযুক্ত নাস এর, নয়ন নেযুক্ত অন, পর্যালোচনা পরিযুক্ত আলোচনা, প্রান্তরে প্রযুক্ত অন্তর, অন্তর্হিত অন্তযুক্ত হিত, নিষ্প্রভ নিযুক্ত প্রভ, চিত্রান্তরে চিত্রযুক্ত অন্তরে, সংবর্ধনা সমযুক্ত বর্ধনা, প্রত্যহ প্রতিযুক্ত অহ, আশ্চর্য আযুক্ত চর, আশীর্বাদ আশীর্যুক্ত বাদ, পরমার্থ পরমযুক্ত অর্থ, নমস্কার নমযুক্ত কার। কঙ্কাবতী থেকে লোকালয়ে লোকযুক্ত আলয়, প্রধানবিষ্ট ক্রোধযুক্ত আবিষ্ট, প্রতীক্ষা প্রতিযুক্ত ইক্ষা, মহাশয় মহাযুক্ত আশয়, অপেক্ষা অপযুক্ত ইক্ষা, অর্ধেক অর্ধযুক্ত এক। পোস্টমাস্টার থেকে উদ্ধত উদ্যুক্ত হত, পল্লব পদযুক্ত ল, অন্তর্যামী অন্তযুক্ত যান, পুনশ্চ পুনঃযুক্ত চ, অনতি বিলম্বে অনযুক্ত অতি বিলম্বে, উত্থাপন উদ্যুক্ত স্থাপন, কথোপকথন কথাযুক্ত উপকথন, উল্লেখ উদ্যুক্ত লেখ, ভগ্নাবশিষ্ট ভগ্নযুক্ত অবশিষ্ট, তরুছায়া তরুযুক্ত ছায়া। যাত্রা থেকে স্বাধীনতা স্বযুক্ত অধীনতা, দিগন্ত দিকযুক্ত অন্ত, সর্বাঙ্গে সর্বযুক্ত অঙ্গ, সংস্থান সমযুক্ত সমযুক্ত স্থান, অরণ্য হৃযুক্ত অন্ন, দুর্গম দুঃযুক্ত ঘর, অরুণোদয়ের অরুণযুক্ত উদয়, উন্মুক্ত উদ্যুক্ত মুক্ত, নিরুদ্যম নিযুক্ত উদ্যম, নিশ্চল নিযুক্ত চল। এবার হচ্ছে অধ্যয়ন ও জ্ঞানলাভ, পদার্পণ পদযুক্ত অর্পণ, পাঠাগার পাঠযুক্ত আগার, পরীক্ষা পরিযুক্ত ইক্ষা, মিষ্টান্ন মিষ্টযুক্ত অন্ন, সন্দেশ সংযুক্ত দেশ, যথার্থ যথাযুক্ত অর্থ, জ্ঞানার্জন জ্ঞানযুক্ত অর্জন, পর্যবেক্ষণ পরিযুক্ত অযুক্ত ইক্ষা, দুর্ভাগ্য দুযুক্ত ভাগ্য, সংস্কৃত সমযুক্ত কৃপা। এবার হচ্ছে ইন্দ্রনাথ ও শ্রীকান্ত, নিরন্তর নিযুক্ত অন্তর, তথাপি তথাযুক্ত অপি, স্বপ্নাদিষ্টের স্বপ্নযুক্ত আদিষ্ট, নিস্তব্ধ নিযুক্ত স্তব্ধ, দুর্লভ দ্বীপযুক্ত লভ, দুর্লভ আচ্ছন্ন আযুক্ত ছন্ন, উন্মত্ত উদ্যুক্ত মত্ত, পরস্পরের পরযুক্ত পর, প্রত্যুত্তরের প্রতিযুক্ত উত্তর, দুর্জয় দুঃযুক্ত জয়, প্রত্যক্ষ প্রতিযুক্ত অক্ষর, বাষ্পোচ্ছ্বাসে বাষ্পযুক্ত উচ্ছ্বাসে, ক্রমাগত ক্রমযুক্ত আগত, দুর্ভেদ্য দুঃযুক্ত ভেদ্য, নির্বাণ নিযুক্ত নির্বাণ, স্বার্থ স্বযুক্ত অর্থ, ব্যর্থ বিযুক্ত অর্থ, বারংবার বারণযুক্ত বার, ঠেলা গাড়ি, দিক নির্ণয় দিকযুক্ত নির্ণয়, উপেক্ষা উপযুক্ত ইক্ষা, প্রত্যাশা প্রতিযুক্ত আশা, কৃতার্থ কৃতযুক্ত অর্থ, দৃষ্টি দৃশযুক্ত তি, সপ্তাহ সত্যযুক্ত অ, অপরাহ্ন অপযুক্ত অন্ন, নির্জন নিযুক্ত জ, সভাপতি দুর্দশা দুযুক্ত দশা, সংবাদ সমযুক্ত বাদ, নির্ভাবনা নিযুক্ত ভাবনা। চিল্কা থেকে রক্তাম্বরী রক্তযুক্ত অম্বরী, দিগ্বলয়ে দিকযুক্ত বলয়, অর্ধচন্দ্রাকারে অর্ধচন্দ্রযুক্ত আকার, কৃঞ্জাঞ্জন কৃষ্ণাঞ্জন কৃষ্ণযুক্ত অঞ্জন, জগদ্দল জগৎযুক্ত দল, আসচ্ছ আপূর্বক সুযুক্ত অচ্ছ, নীলাঞ্জন নিযুক্ত অঞ্জন নীলাঞ্জন, দুরবস্থা দুর্যুক্ত অবস্থা, সর্বাঙ্গ সর্বযুক্ত অঙ্গ, পঞ্চেন্দ্রিয় পঞ্চযুক্ত ইন্দ্রিয়, পটদিদি স্বাধীন স্বযুক্ত অধীন, স্বাবলম্বী স্বযুক্ত অবলম্বী, সন্দেহ সংযুক্ত দেহ, আমার ছোটবেলা থেকে, নির্ভয় নিযুক্ত ভয়, উন্নতি উদ্যুক্ত নতি, সমারোহ সংযুক্ত আরোহ, সার্থক স্বযুক্ত অর্থ। বাজি থেকে যাবজ্জীবন যাবজ্যুক্ত জীবন, ব্যর্থ বিযুক্ত অর্থ, দুর্যোগে দুযুক্ত যোগ, সূর্যোদয় সূর্যযুক্ত উদয়, কান্না কাতযুক্ত না, অনর্থক অনযুক্ত অর্থ, নির্বিকার নিযুক্ত বিকার। এগুলো হচ্ছে প্রতাপাদিত্য, উদ্ধৃত উদ্যুক্ত হৃত, অভ্যুত্থান অভিযুক্ত উত্থান, অত্যাচার অতিযুক্ত আচার, করাঘাত পরযুক্ত আঘাত, দিল্লীশ্বরের দিল্লীযুক্ত ঈশ্বর, তার কর্তার ভূত, নিরন্তর নিযুক্ত অন্তর, শিরোমণি শিরযুক্ত মণি, প্রবুদ্ধ নিব প্রবুদ্ধম যুক্ত ইব, উদ্ধত উদ্যুক্ত হত। তেয়নাবদ আবিষ্কার, সরোবরে সরযুক্ত বরে, প্রতীক্ষায় প্রতিযুক্ত ইক্ষায়,
সংস্থাপিত, সমযুক্ত স্থাপিত, অরণ্য যুক্ত অন্য, সৎসাহে সযুক্ত উৎসাহে, নির্বিকার যুক্ত বিকার, ক্ষুধার্ত ক্ষুধাযুক্ত ঋত, ধ্বংসাবশেষ ধ্বংসযুক্ত অবশেষ, ভগ্নাংশ ভগ্নযুক্ত অংশ, উজ্ঝটিকাচ্ছন্ন উজ্যুক্ত ঝটিকাযুক্ত আচ্ছন্ন, অভ্যর্থনা অভিযুক্ত অর্থনা, বিশালাময় বিশালায়তন বিশালযুক্ত আয়তন, নবোদিত নবযুক্ত উদিত, পদার্পণ পদযুক্ত অর্পণ, অধিকাংশ অধিকযুক্ত অংশ, সরেশপচার সরেশযুক্ত উপাচার, যথোচিত যথাযুক্ত উচিত, ইতস্তত ইতযুক্ত তত, জনাকীর্ণ জনযুক্ত আকীর্ণ, আলোক উজ্জ্বল আলোকযুক্ত উজ্জ্বল, ডাকাতের মা, পর্যন্ত পরিযুক্ত অন্ত, অর্ধেক অর্ধযুক্ত এক, দুশ্চিন্তা দুঃযুক্ত চিন্তা, স্বাধীনতা স্বযুক্ত অধীনতা, নির্বাক নিযুক্ত ভাব, আবশ্যিকা প্রত্যেক গতিযুক্ত এক প্রত্যেক, তারপরে ভগ্নাবশেষ ভগ্নযুক্ত অবশেষ, ব্যবহার দ্বিযুক্ত অবহার, উদরাগ্নি উদরযুক্ত অগ্নি, চক্রাকারে চক্রযুক্ত আকার, অত্যন্ত অতিযুক্ত অন্ত, অভ্যুদয় ও অভিযুক্ত উদয়, নিষ্কাম নিযুক্ত কাম, নীরবে নিযুক্ত রবে, ক্রমাগত ক্রম যুক্ত আগত, গ্যালিলিও থেকে, সন্ন্যাসী সম যুক্ত নাসী, পুনরুদ্ধার পুনযুক্ত উদ্ধার, অর্থাগম অর্থযুক্ত আগম, নির্বিচার যুক্ত বিচার, মনোযোগ মনযুক্ত যোগ, উন্নতি উজ্যুক্ত নীতি, অতীত অতিযুক্ত ইত, বৃহস্পতি বৃহৎযুক্ত পতি, সারাংশ সারযুক্ত অংশ, অর্থানুকূল্য অর্থযুক্ত অনুকূল্য, দুশ্চিন্তা দুঃযুক্ত চিন্তা, ঈর্ষান্বিত ঈর্ষাযুক্ত অন্বিত, পুনাত্মা পুণ্যযুক্ত আত্মা, হিতাকাঙ্ক্ষী হিতযুক্ত আকাঙ্ক্ষী, সহানুভূতি সহযুক্ত অনুভূতি, বৃহধ্বজপতি জনা, শোকাগ্নি শোকযুক্ত অগ্নি, নিত্যোত্তম নিত্যযুক্ত উত্তম, নিষ্ঠালাপে নিষ্ঠযুক্ত আলাপে, পীতাম্বর পীতযুক্ত অম্বর, পদ্মালয়া পদ্মাযুক্ত আলয়, নরাধম নরযুক্ত অধম, দাবানল দাবযুক্ত দাবানল, পরাধীন পরযুক্ত অধীন, জনাকীর্ণ জনযুক্ত আকীর্ণ, শিরোমণি শিরযুক্ত মণি, দীপান্তরে বন্দিনী, দীপান্তর দ্বীপযুক্ত অন্তর, হোমানল হোমযুক্ত অনল, অত্যাচার অতিরিক্ত আচার, যুগান্তরে যুগযুক্ত অন্তর, বিষাদানন্দ তুলে বলা, দুর্বোধ্য দুঃযুক্ত বদ্ধ, প্রশ্নোত্তর প্রশ্নযুক্ত উত্তর, উচ্ছিষ্ট উজ্যুক্ত শিষ্ট, দুর্ব্যবহার দুঃযুক্ত ব্যবহার, কথামৃত কথাযুক্ত অমৃত, নির্ধারণ নিযুক্ত ধারণ, সর্বোচ্চ সর্বযুক্ত উচ্চ, সর্বাধিনায়ক সর্বযুক্ত অধিনায়ক, দুর্ভাগা দুঃযুক্ত ভাগা, দুর্বোধ্য দুযুক্ত বৌদ্ধ, দুর্ভাগ্য দুঃযুক্ত ভাগ্য, নিশ্চল নিযুক্ত চল, কে বাঁচায় কে বাঁচায়, সন্তানের সমযুক্ত তান এর, যথেষ্ট যথাযুক্ত ইষ্ট, অত্যাচার অতিরিক্ত আচার, অনাদরে অনযুক্ত আদর এর, ব্যবস্থা বিযুক্ত অবস্থা, নিরীহ নিযুক্ত ইহ, সন্দেহ সমযুক্ত দেহ, অন্ন অযুক্ত ন, হতাশা হতযুক্ত আশা, তারপরে ভাত থেকে, মহেশ্বর মহাযুক্ত ঈশ্বর মহেশ্বর, উৎসব উদ্যুক্ত সব, একটা একযুক্ত টা, রান্না রামযুক্ত না, বুদ্ধি বুধ যুক্ত তি, বিদ্যুৎ চমকে বিদ্যুৎযুক্ত চমক, মতিচ্ছন্ন মতিযুক্ত ছন্ন, অত্যন্ত অতিযুক্ত অন্ত, ভারতবর্ষ, সন্দেশে সংযুক্ত দেশ এ, দুরন্ত দুঃযুক্ত অন্ত, উজ্জ্বল উদ্যুক্ত জল, পরস্পর পরযুক্ত পর, প্রতীক্ষা প্রতিযুক্ত ইক্ষা, গায়ক বইযুক্ত অ, দিগন্তে দিকযুক্ত অন্ত, শিকার অপেক্ষা অপযুক্ত ইক্ষা, নিষ্পন্দ নিযুক্ত পণ্য, উল্লাস উদ্যুক্ত লাস, নিরপরাধ নিযুক্ত অপরাধ, হচ্ছে মহুয়ার দেশ, উজ্জ্বল উদ্যুক্ত জল, নির্জন নিযুক্ত জল, বিভাগ থেকে, কথোপকথন কথাযুক্ত উপকথন, সংস্কৃত সমযুক্ত কৃত, তুরন্ত দুঃযুক্ত অন্ত, বুদ্ধি বুধ যুক্ত তি বুদ্ধি, রথারোহণ রথযুক্ত আহরণ আহরণ, মনোরথ মনোযুক্ত রথ, প্রত্যঙ্গ প্রতিযুক্ত অঙ্গ, নায়ক নৈযুক্ত থেকে কথাযুক্ত থেকে, কিঞ্চিত কিংযুক্ত চিত, দুর্বল দুঃযুক্ত বল, বৃত্তাকারে বৃত্তযুক্ত আকারে, পরস্পরে পরযুক্ত পর এ, নানা রঙের দিন, সৎবংশের সৎযুক্ত বংশ এ, পবিত্র পযুক্ত ইত্র, আশ্চর্য আযুক্ত চর্য, নাট্যাভিনয় নাট্যযুক্ত অভিনয়, যথেষ্ট যথাযুক্ত ইষ্ট, সিংহাসন সিংহযুক্ত আসন, নির্বাসন নিযুক্ত বাসন, তারপরে অলৌকিক, দুশ্চিন্তা দুঃযুক্ত চিন্তা, পর্যন্ত পরিযুক্ত অন্ত, অপেক্ষা অপযুক্ত ইক্ষা, ক্রুদ্ধ ক্রুধযুক্ত ধর,
বৃত্তান্ত বৃত্তযুক্ত অন্ত স্বাধীনতা স্বযুক্ত অধীনতা।